আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই? শোনা যায়? জি স্যার, রামকো স্যার। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে না? জি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই আপনারা? জি স্যার। আমরা গত ক্লাসে একটা অঙ্কের একদম শেষের অংশটা ছেড়ে গেছিলাম, একটা বাজেট বাদে সব হয়েছিল। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং ওয়ান, এখানে আমরা মনে হয় এ থেকে জি পর্যন্ত রিকোয়ারমেন্ট গুলো শেষ করছি, শুধু ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্টটা করা হয় নাই। এই ছয়টাতে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন যে গত ক্লাসে যে সাতটা আমরা শেষ করছি বাজেট, সেলস বাজেট, প্রোডাকশন বাজেট, ম্যাটেরিয়াল বাজেট, লেবার, মেশিন ইউটিলাইজেশন, প্রোডাকশন বাজেট এন্ড বাজেটেড ইনকাম স্টেটমেন্ট। এখন এখান থেকে যে কোনো কোশ্চেন করতে পারেন যদি থাকে। গত বছরে ইনভেন্টরিতে যে 150টা ছিল, ওইটাও কি হচ্ছে এই বছরে যত খরচ হয়েছে ওইটা দিয়ে গুণ করতে হবে? হ্যাঁ, যেহেতু আমাদের ইনফরমেশন নাই, নরমালি আমরা জানি যে লাস্ট ইয়ারের ইনভেন্টরি লাস্ট ইয়ারের কস্টে ভ্যালুয়েশন হওয়া উচিত, তাই না? এখন যখন আমাদের ইনফরমেশন থাকবে না, তখন তো আমরা ওইটা করতে বাধ্য। ক্লিয়ার এটা? জি যেহেতু নাই, আমাদের কিছু করার নাই, আমাদের একটা নোট দিতে পারেন যে as information is not available about the last year per unit cost, then we assume that the অথবা we value or we determine the cost of the inventory using current years per unit cost। এইভাবে একটা নোট দিয়ে দিতে পারেন, যেহেতু অ্যাভেলেবেল না। আপনার কনসেপ্ট যে ক্লিয়ার, এটা বুঝাই দিবেন যে আমি ক্লিয়ার, আপনার তথ্য নাই, এটা একটু বুঝাই দিবেন না। জাস্ট যেখানে কনফিউশন সেখানে একটা নোট দিয়ে দিবেন। ক্লিয়ার? জি স্যার। কারণ আপনি তো প্রিন্সিপালি আপনি সাউন্ড, যে আপনি জানেন যে আসলে লাস্ট ইয়ারের ইনভেন্টরি ভ্যালুয়েশন লাস্ট ইয়ারের কস্ট দিয়ে হওয়া উচিত। এখন যেহেতু নাই, সেহেতু এরা করছে না। এখন গত ক্লাসটা নিয়ে যদি কোশ্চেন না থাকে, তাহলে আমরা দেখতে পারি বাজেটেড প্রফিট এন্ড লস পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমরা বাজেটেড ফাইনান্সিয়াল পজিশন বা স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন আমরা দেখতে পারি। এটা দেখার জন্য আমাদের আগের কোনো ইনফরমেশনের খুব বেশি প্রয়োজন হবে বলে মনে হয় না। আমরা যা কিছু বের করছি সেখান থেকে আমরা পারবো, শুধু এইটুকু তথ্য থাকলে চলে। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটু নেট বেসিসে করছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ফাইনান্সিয়াল পজিশন। এরা নন কারেন্ট অ্যাসেট, ব্রিটিশ অনেক সময় এটা করে, আলাদা করে রিপোর্ট করছে। এরপরে কারেন্ট অ্যাসেট, এখান থেকে কারেন্ট লায়াবিলিটিস মাইনাস করে নেট কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট অ্যাসেট থেকে নেট কারেন্ট অ্যাসেট করে একসাথে করে ওরা নেট অ্যাসেটটা বের করেছে। নেট অ্যাসেট আপনারা জানেন, নেট অ্যাসেট, নেট ওর্থ, নেট ক্যাপিটাল এমপ্লয়েড বা ওনার সিকিউরিটি ক্যাপিটাল একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। এইভাবে করছে। আপনারা চাইলে যদি ব্যালেন্স শিট করেন যে কারেন্ট অ্যাসেট প্লাস কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাসেট প্লাস কারেন্ট নন কারেন্ট অ্যাসেট সমান টোটাল অ্যাসেট, তারপরে কারেন্ট লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি বা নেট অ্যাসেট সমান সমান টোটাল অ্যাসেট করতে পারেন, বা এইভাবেও করে দিতে পারেন। বাট এখানে দেখেন মিলাইতে পারেন, আপনারা একটু মিলাই নিয়ে জিনিসটা। যদি কেউ কনফিউজড হন বা ক্লিয়ার হতে চান যে আসলে এই অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা, এখানে খেয়াল করে দেখেন কারেন্ট নন কারেন্ট অ্যাসেট কত আছে, 950, তাই না? কারেন্ট অ্যাসেট কত আছে বলেন? 351। টোটাল অ্যাসেট কত হবে? এটা কি বুঝতে পারলেন নাকি প্রবলেম? নন কারেন্ট অ্যাসেট কারেন্ট অ্যাসেট যোগ করলে আমরা টোটাল অ্যাসেট পেয়ে যাবো না? আচ্ছা, আর কারেন্ট লায়াবিলিটিস আছে দেখেন 110 প্লাস নেট অ্যাসেট তো আপনারা জানেন, এটাকে ক্যাপিটাল বা ওনার সিকিউরিটি, এটা আছে হচ্ছে প্লাস হচ্ছে 1191। সেম আসে?
জি স্যার। তার মানে টোটাল অ্যাসেট ঠিক আছে, টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, এই কোয়েশনটা এখানে কিন্তু ঠিক আছে, কিন্তু ওরা একটু নেট অ্যাসেট ফরম্যাটে এটা দেখাচ্ছে। ক্লিয়ার সবাই? কারো কোশ্চেন আছে যেটা করলাম এই পর্যন্ত? ওকে, তাহলে আমরা এইভাবে মিলাই নিতে পারি যে আমাদের অঙ্ক ঠিক আছে কিনা। সো যদি আমরা সমাধানটা দেখি যে এখন আমাদের কি কি চেঞ্জ হলো, এখানে একটা জিনিস বলছে দেখেন, নন কারেন্ট অ্যাসেট ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আর এক্সপেক্টেড টু ইনক্রিজ বাই $40,000। তাহলে নন কারেন্ট অ্যাসেট $40,000 বাড়বে, তাহলে কারেন্টলি এটা কত আছে এখন, এট প্রেজেন্ট এটা কত আছে, 950, তাই না? এটা কত বাড়বে এরা বলে দিচ্ছে, 40,000 বাড়বে। আর আরেকটা জিনিস বলছে এখানে দেখেন, বাট নো চেঞ্জ ইজ এক্সপেক্টেড ইন ট্রেড রিসিভেবল, ট্রেড পেয়েবল এন্ড আদার শর্ট টার্ম লেভেল। তিনটা জিনিস আমাদের চেঞ্জ করতে নিষেধ করছে। ট্রেড রিসিভেবল 2,60,000 থাকবে 260, পেয়েবল যা আছে তাই থাকবে, আদার শর্ট টার্ম যা আছে তাই থাকবে, অর্থাৎ 260, 86, 24, এই তিনটা ফিগারে কোনো চেঞ্জ হয় নাই, তারা বলে দিচ্ছে আমাদেরকে। There are no plans at this stage to raise extra capital by issuing new share, নতুন কোনো শেয়ার ইস্যু করবে না, তার মানে নেট অ্যাসেট আমরা জানি প্রফিট হলে বাড়ে, লস হলে কমে যায়, তাছাড়া কোনো চেঞ্জ হওয়ার পসিবিলিটি নাই। The company currently has an overdraft facility of $3 lakh with its bank. ব্যাংকের কাছ থেকে আপনার ক্যাশ শর্ট পড়লে 3 লাখ পর্যন্ত ওভারড্রাফট নিতে পারবেন। দুইটা তথ্য আমাদের দেওয়া আছে, তাহলে 40,000 নন কারেন্ট অ্যাসেট বাড়বে, এটা আমরা নিতে পারবো, এখনো নেই নাই, এটা পারমিশন আছে জাস্ট। আর ট্রেড রিসিভেবল, ট্রেড পেয়েবল, শর্ট টার্ম লায়াবিলিটি চেঞ্জ হবে না, নন কারেন্ট অ্যাসেট 40,000 চেঞ্জ হবে। এটা বেশ একটু পেঁচাই রাখছে এখানে, যদি আমি দেখাই আশা রাখি আর প্যাচটা থাকবে না, কিছু বিষয় ক্লিয়ার হলে। সো এইটা হচ্ছে আমাদের মেইন সলিউশন কোশ্চেন অনুসারে। কোশ্চেনটা আমি দেখাই, সলিউশনটা দেখাই, তাহলে বেটার হবে। পিকচার, স্ক্রিনশট, লাস্ট ওয়ান যদি আমরা দেখি, এই যে দেখেন, তাহলে আমাদের নন কারেন্ট অ্যাসেট ছিল হচ্ছে 9,50,000, আর আমাদের কোশ্চেনে বলছিল এটা বাড়বে 40,000, তাহলে নতুন হবে 9,90,000। এটা ক্লিয়ার এই ফিগারটা? জি স্যার। ওকে, দেন ট্রেড রিসিভেবল বলছে চেঞ্জ হবে না, 260 থাকবে। ট্রেড পেয়েবল চেঞ্জ হবে না, 86 থাকবে। আদার শর্ট টার্ম চেঞ্জ হবে না, 224 থাকবে। এগুলো সব বলে দিয়েছে, নো চেঞ্জ, কোথায় চেঞ্জ কোথায় আসবে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে ইনভেন্টরি কি হবে। স্যার বলেন। স্যার ব্যাংক ওভারড্রাফট তো 1,20,000 টাকা দেখাইছে, এটা কিন্তু আমি তো ওই পর্যন্ত যাই নাই, আপনি আগে যাই না। আচ্ছা স্যার, আমি একটা বোঝাচ্ছি যাতে করে একদম সহজ হয়। এটা আমার কাছে প্রথমবার দেখছি যখন, আমার কাছে কঠিন লাগছে, এই জন্য আমি একটু সহজ করার চেষ্টা করছি। এখন ইনভেন্টরি কত, বিগিনিং ইনভেন্টরি কত আছে, 66। একটা ঝামেলা জায়গা আছে, একটু আগে আপনারা নুরুদ্দিন স্যারের ক্যাশ ফ্লো করছেন, এই জন্য মনে হয় ঝামেলাটা হবে না। ওই যে ট্যাক্স পেয়েবল আর ট্রেড পেয়েবল নিয়ে যে ঝামেলাটা হয়েছে। এখন আপনারা বলেন, আপনাদের যে গতদিন ব্যালেন্স শিট করছিলেন আপনারা নিজেরা বলতে পারবেন। এখানে ইনভেন্টরি দুইটা, একটা হচ্ছে ম্যাটেরিয়ালস আর একটা হচ্ছে ফিনিশ গুডস, তাই না? জি স্যার। তাই তো? আচ্ছা, ম্যাটেরিয়ালটা দেখেন, ম্যাটেরিয়ালের ক্লোজিং ইনভেন্টরি কত, এই যে এখানে কোশ্চেন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই? টোটাল কত? 17,000। এখন আসেন ফিনিশ গুডস এর ক্লোজিং ইনভেন্টরি কত। এই যে প্রোডাকশন কস্ট বাজার যখন আমরা করলাম, না আরো আগে আছে, এই প্রোডাকশন বাজার যখন করলাম, ক্লোজিং ইনভেন্টরি কত হবে? এটা তো কোশ্চেনেও দেওয়া আছে। P1 এর হচ্ছে 1100, P2 এর হচ্ছে 50, তাই না? এটা তো আমরা কোথায় যেন এটা যেন কোথায় বের করে দিয়েছি, এটা ইউনিট, বি নাম্বার রিকোয়ারমেন্ট। এটা তো
এই যে এখানে দেখেন ভ্যালুটা বের করা, জি নম্বরে না, জি জি, এই যে ক্লোজিং ইনভেন্টরি কস্ট আর ক্লোজিং বলতে ইনকাম স্টেটমেন্ট আমরা করলাম গত ক্লাসে, বা এমনিতে আপনারা পারবেন। এই যে প্রোডাক্টের যেহেতু P1 এর কস্ট আসছিল 182 করে, P2 এর 256 করে, সো ক্লোজিং ইনভেন্টরি 1100 ইউনিট 182 করে হয় হচ্ছে 2,02,200, আর হচ্ছে P2 এর জন্য হচ্ছে 50 ইউনিট 256 করে 12,800, তাহলে 2,00,200 আর 12,000 and 2,13,000 স্যার, 2,13,000। 13,000 আচ্ছা, তাহলে বুঝছেন স্যার। ইনকাম 2,13,000, স্টেটমেন্টও দেখানো হয়েছে। রাইট, তাহলে 2,13,000, এই যে ক্লোজিং, হ্যাঁ রাইট রাইট, 2,13,000 লাস্টে আছে, আরো সহজ করেছে, তাহলে 2,13,000 ওদিকে 17, তাই না? তাহলে মোট এন্ডিং কত আমাদের? 2,30,000। এটা ক্লিয়ার সবাই? এই জায়গাটা ক্লিয়ার কিনা? 17টা কোনটা বলুন? ক্লোজিং ইনভেন্টরি, ফিনিশ গুডস আর র মেটেরিয়াল, এই যে আমাদের বাজেট থেকে আমরা পাইলাম, এটা ক্লিয়ার কিনা? 2,30,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, জি জি। হ্যাঁ, কোশ্চেন থাকলে বলবেন। তাহলে আমরা ক্লোজিংটা পেয়ে গেলাম, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বসিয়ে দিতে পারি যে ইনভেন্টরি হচ্ছে 230, হ্যাঁ? জি। তাহলে এটা আমরা পাইলাম 40,000 বাড়ছে, আমরা এটা ইনক্রিজ করলাম 40,000। এটা ইনভেন্টরি আমাদের বাজেট থেকে পেলাম, র মেটেরিয়াল পেলাম ম্যাটেরিয়াল বাজেটে, আর ফিনিশ গুডস পেলাম আমরা ইনকাম স্টেটমেন্টে। ট্রেড রিসিভেবল, ট্রেড পেয়েবল, আদার শর্ট টার্ম, এটা আমাদের চেঞ্জ করতে নিষেধ করছে, আমরা চেঞ্জ করি নাই। ওকে, এখন নেট অ্যাসেট কত হবে এটা আমরা আগে থেকে জানি। কিভাবে জানি আমরা আগে থেকে? আমরা এইভাবে জানি যে আমাদের কোশ্চেনে ওপেনিং নেট অ্যাসেট দেওয়া ছিল, কত দেওয়া ছিল বলেন তো? ওপেনিং নেট অ্যাসেট বা ক্যাপিটাল, নেট অ্যাসেট মানে কিন্তু ক্যাপিটালও, ওনার সিকিউরিটি কত? 11,91,000। 11,91,000। এখন অ্যাসেট ক্যাপিটাল বাড়ে কি হলে? প্রফিট হলে বাড়ে না ক্যাপিটাল? জি জি। কত প্রফিট, কত আমরা বাজেটের প্রফিট কত? এই যে আমরা যে বাজেটের ইনকাম স্টেটমেন্ট করলাম গত ক্লাসে, 59,000। 59,000। তাহলে আমার বিগিনিং নেট অ্যাসেট 11,91,000, প্রফিট হবে হচ্ছে এখন 59,000। আর আমাদের কোশ্চেনে বলে দিছে যে কোনো ধরনের নতুন শেয়ার ইস্যু নাই, ডিভিডেন্ড নাই, কিছুই নাই। তাহলে আমাদের ক্লোজিং নেট অ্যাসেট বা ক্লোজিং ক্যাপিটাল হওয়া উচিত 12,50,000। ক্লিয়ার এটা? জি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজিং নেট অ্যাসেট। তাহলে আমরা নেট অ্যাসেট পেয়ে গেলাম। এখন আমাদের শুধু দরকার যে ওভারড্রাফট কত, নাকি ক্যাশ হাতে থাকবে না ওভারড্রাফট, একটা ফিগার আমরা বুঝি নাই, বাদ বাকি সব ফিগার হয়ে গেছে, কারেক্ট না? কারো আপত্তি আছে? জি। ওকে, তাহলে ব্যাংক ওভারড্রাফটটা বুঝলে হয়ে যাচ্ছে। সো ব্যাংক ওভারড্রাফটটা পারার জন্য আমাদের একটা ক্যাশ বাজেটের মতো সংক্ষেপে করে নিতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? আমাদের ওপেনিং ক্যাশ কত ছিল কোশ্চেনে? 25,000। 25,000, সেটা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, এখন প্রফিট হলে আমাদের প্রফিট যদি আমরা ধরে নিই, মোটামুটি অন্য যেগুলো চেঞ্জ করতে বলে না, চেঞ্জ করলাম না, প্রফিট হলে আমাদের কাজ বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। নন কারেন্ট অ্যাসেট বাড়বে বলছে 40,000, তো নন কারেন্ট অ্যাসেট যদি আমরা নতুন করে কিনি ফিক্সড অ্যাসেট, তাহলে আমাদের ক্যাশ কি হবে? ক্যাশ কম কমে যাবে স্যার। কমবে। ওকে, ইনভেন্টরি যদি ইনক্রিজ হয় তাহলে আমরা নতুন করে কিনছি, আর ইনভেন্টরি যদি কমে যায় তাহলে আমরা বিক্রি করছি। ইনভেন্টরি বাড়লে আমরা সাধারণত ক্যাশ আউটফ্লো ধরি, তাই না? জি। আচ্ছা, তো ক্লোজিং ইনভেন্টরি আমাদের কোশ্চেনে বের করলাম 2,30,000, আর ওপেনিং ইনভেন্টরি আমাদের কোশ্চেনে দেওয়া আছে 66। তাহলে যেটা বাড়লো সেটা নিশ্চয়ই আমরা কিনছি। তাহলে 2,30,000 থেকে যদি আমরা 2,30,000, এটা হচ্ছে আমাদের এন্ডিং ইনভেন্টরি, আর আমাদের ছিল মাত্র 66। তাহলে নতুন করে কেনা হয়েছে কত? 1,64,000। 1,64,000। আর কোনো আইটেম নাই, কারণ হচ্ছে যে আমাদের অলরেডি ওরা বলছে যে রিসিভেবল, পেয়েবল এবং শর্ট টার্মে কোনো চেঞ্জ নাই, কাজে ক্যাশেও কোনো চেঞ্জ আসার কথা না। সো তাহলে আমরা বিগিনিং ক্যাশ ছিল 25, প্রফিট করছি 59, কারেন্ট নন কারেন্ট অ্যাসেট কিনছি 40,000, ইনভেন্টরি কিনছি 1,64,000। তাহলে আমাদের বছরের শেষে আমাদের শর্ট থাকবে ক্যাশ, কত শর্ট থাকবে? 1,20,000। তাহলে আমাদের শর্ট মানে কি? উই হ্যাভ বড় শর্ট টার্ম অর লং টার্ম। ওভারড্রাফট আমরা জানি শর্টটা। তো এই কোম্পানির আমাদের কোশ্চেনে বলছিল দে হ্যাভ দ্য ফ্যাসিলিটি টু বড় আপ টু 3 লাখ ফ্রম ইটস ব্যাংক। সো 3 লাখ এর প্রয়োজনই নাই, এটা দেখা যাচ্ছে যে যদি 1,20,000 বড়, তো লিমিটের ভিতর আছে না নাই? আছে, লিমিটের ভিতরে আছে, হ্যাঁ? তাহলে তার সহজে এই লোনটা পাবে, পাবে না? পাবে। এখন বুঝছেন 1,20,000 এখন বুঝছেন?
এখন দেখেন আপনি মিলাই ফেলতে পারবেন, দুই পাশে দেখেন আপনি নন কারেন্ট আর কারেন্ট যোগ করেন আর লাইবিলিটি আর স্যার, ইকুইটি যোগ এখানে- করেন। বলেন এর বাইরে এটা হওয়া ব্যাংক উচিত। থেকে আমরা লোন নিলে সর্বোচ্চ 3 লাখ নিতে পারবো ওভারড্রাফট, এই যে নিতে পারবো, ফ্যাসিলিটি আছে। আমি কি নেব প্রয়োজন না হলে? না স্যার। ওকে, তাহলে তো মনে হয় পারার কথা। এখন কোনো কোশ্চেন আছে কিনা এখানে? এখন আপনি ইয়ে করেন, চেক করেন ঠিক আছে কিনা। আপনি যে যা করলেন চেক করবেন যে আপনার অঙ্ক ঠিক আছে কিনা। বলেন নন কারেন্ট অ্যাসেট কত? 990 আর কারেন্ট অ্যাসেট দুইটা 490। 990 প্লাস 490 টোটাল অ্যাসেট কত? 14,80,000। এখন আসেন 1480 মনে রাখেন। এখন আসেন কারেন্ট লাইবিলিটি আছে 2,30,000 আর নেট অ্যাসেট মানে ক্যাপিটাল আছে হচ্ছে 12,50,000, ইকুইটি আসছে 1480। তার মানে আপনার অঙ্ক ঠিক আছে, বুঝা গেছে? চেকটা বুঝতে পারলেন কিনা? তার চেকটা আরেকবার একটু। আচ্ছা, এখানে দেখেন আমরা জানি যে অ্যাসেট আমাদের দুই ধরনের, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট আর একটা কারেন্ট অ্যাসেট, রাইট? জি, তাহলে নন কারেন্ট অ্যাসেট কত দেওয়া আছে? 9,90,000 হবে। 9,90,000। আর হচ্ছে ইনভেন্টরি আর ট্রেড রিসিভেবল দুইটা মিলে কারেন্ট অ্যাসেট কত দেওয়া আছে? 4,90,000। তাহলে টোটাল কত হওয়া উচিত? এটা টোটাল অ্যাসেট 14,80,000। 14,80,000। এখন আসেন এক ব্যালেন্স শিটের মানে একটা পাস বা আপার লেভেল হয়ে গেল, একটা লেভেল হয়ে গেল। এখন আমরা কি দেবো? লাইবিলিটিস প্লাস ইকুইটি। লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি কত আছে? ব্যাংক ওভারড্রাফট, পেয়েবল, আদার শর্ট টার্ম সব মিলে কত আছে? 2,30,000। তাহলে এটা মনে রাখেন টোটাল অ্যাসেট কত? 14,80,000। 14,80,000। ওকে, 2,30,000 হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। লং টার্ম লাইবিলিটিস নাই। ইকুইটি কত? ওনার সিকিউরিটি কত? ইকুইটিটা পাচ্ছি। এই যে নেট অ্যাসেট কি তো ইকুইটি বলে, নেট অ্যাসেট কে ইকুইটি বলে। ও আচ্ছা। নেট অ্যাসেট শুনেন, এটা 5-6টা নাম আছে। নেট অ্যাসেট, নেট ওর্থ, তারপরে হচ্ছে নেট ক্যাপিটাল এমপ্লয়েড, ওনার সিকিউরিটি, এগুলো সব ওনার শেয়ার হোল্ডার ইকুইটি কে বোঝায়। হ্যাঁ, জি স্যার। এই টার্মটা খেয়াল রাখবেন। নেট অ্যাসেট, নেট ওর্থ, নেট ক্যাপিটাল এমপ্লয়েড, ওনার সিকিউরিটি, শেয়ার হোল্ডার ইকুইটি। ওই যে ক্যাপিটাল বলে, শুধু ক্যাপিটাল না, ওই যে টোটাল আর কি, শুধু ক্যাপিটাল বলা ঠিক না, ইকুইটি আর কি। কারণ আপনারা জানেন ইকুইটির ভিতরে কি থাকে? তার মেইন ক্যাপিটাল থাকে, রিজার্ভ থাকে, রিটেন আর্নিংস থাকে, সব মিলাই তার ইকুইটি, তাই না? জি স্যার। ওকে, তাহলে ইকুইটি হচ্ছে 1250। তাহলে টোটাল 1480 হলে দেখেন বোথ সাইড মিলে যাচ্ছে। 1480। জি। তাহলে আপনি বুঝবেন আপনার অঙ্ক ঠিক আছে। আর যদি ঠিক না থাকে, না মিলে, তাহলে বুঝবেন যে আপনার হয়তো বা ক্যাশ বাজেটে কোনো একটা জিনিস ধরতে ভুলে গেছেন। ওই ফিগারটা সহজে আপনি ডিটেক্ট করতে পারবেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স দ্যাট কজ ইমব্যালেন্স। এখন যে কোনো কোশ্চেন করতে পারেন আপনারা। এই অঙ্কটা নিয়ে বেশ বড় অঙ্ক করলাম এবং মোটামুটি ডিফিকাল্টি বলা যায়, জি স্যার। এক্সাম স্ট্যান্ডার্ড। স্যার, দুই পাশে যদি দিয়ে করি, এক পাশে আমরা অ্যাসেট আরেক পাশে লাইবিলিটি দিয়ে করলে ওভাবে ভুল হবে স্যার? না, ভুল হবে না, এরা তো কোনো ফরম্যাট বলে নাই। এরা যেটা আচ্ছা। করছে, এদের কোশ্চেনে যে ফরম্যাটটা দেওয়া আছে সেই ফরম্যাটে এরা সমাধানটা করছে। স্যার, ওভাবে করলে আমাদের সুবিধা কি, মানে আলাদা আলাদা হয়ে গেল, কোনো ঝামেলা হলো না, মিলে গেল। এইটা আপনারা ব্রিটিশ অনেক কোম্পানি এই কাজটা করে, বুঝছেন? ওরা নেট অ্যাসেট স্টাইলে এরা দেখায়। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো ওই স্টাইল চলে না। বাংলাদেশে তো মোটামুটি সবাই কি বলে, ব্যালেন্স শিট মিলাই দেওয়ার চেষ্টা করে, তাই না? ব্যাংক থেকে জমাতিরিক্ত উইথড্র কে জানো, গ্লোরিয়া আচ্ছা, এখন আর কোনো কোশ্চেন আছে? না হলে আমি পরেরটা যাবো। আর একটু ওভারড্রাফটটা একটু যদি বলতেন স্যার, ওই জায়গাটা একটু যেতেন যদি স্যার। ওভারড্রাফটটা হচ্ছে আমাদের কোশ্চেনে ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে কত বিগিনিং। আর আমি এটা বুঝছি, আমার কোশ্চেনটা হচ্ছে প্রফিট যেটা দেখালাম, হ্যাঁ হ্যাঁ, ফুল ক্যাশ কনসিডার করছি। হ্যাঁ, প্রফিটকে ক্যাশ কনসিডার করছে, রাইট রাইট। ঠিক আছে, কেন বলেন, আপনার কোশ্চেন কেন করলাম, তাই তো? স্যার। কারণ হচ্ছে যে রিসিভেবল চেঞ্জ হয় না। রিসিভেবল যদি চেঞ্জ না হয়
তার মানে নতুন করে আমরা বাকি দিও নাই, পুরাতন বাকি আদায় করি নাই, তার মানে এই বছর যা লাভ হয়েছে পুরোটাই ক্যাশ। লজিকটা বুঝছেন? রাইট স্যার, রাইট। এই যে এখানে বলা আছে দেখেন, বাট নো চেঞ্জ ইন এক্সপেক্টেড ট্রেড রিসিভেবল। রিসিভেবলে কোনো চেঞ্জ হবে না, তার মানে কি আমি এই বছরে যা সেলস করছি সমস্তটাই কি ডেপ্রিসিয়েশন ছিল না স্যার? তার নগদ ক্যাশ বাজেটে, ক্যাশ বাজেটে কি ডেপ্রিসিয়েশন আসে? না। না স্যার, আমি কিছু পরে আসছি। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। ওকে, রিসিভেবলে চেঞ্জ হলে তখন আমরা বলতে পারতাম যে প্রফিটটা আসলে ক্যাশে হয় নাই। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট এটা দেখলে আর মনে হয় একটা অঙ্ক আছে, ক্যাশ বাজেট নিয়ে একটা অঙ্ক আছে, বেশ ভালো অঙ্ক, আসার মতো অঙ্ক। টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2। তাহলে আমরা 1টা দেখলাম, এটা একটু ভালো করে দেখেন। 1 আর 2 দেখলে আমার মনে হয় এক্সাম স্ট্যান্ডার্ড এক্সাম এরকমই পাবেন। আর আমরা তো এক্সাম কোশ্চেন নিয়ে বসবো, আমরা ইনশাআল্লাহ 2-1টা ক্লাস যদি আগে শেষ করতে পারি তাহলে আমরা এক একটা ইয়ার ধরে ধরে কোশ্চেন করবো। লাস্ট যে এক্সামটা হয়েছে সেটা দেখবো, তার আগের এক্সাম গুলো দেখবো, এবং আপনারা যদি স্পেসিফিক কোনো এক্সাম কোশ্চেন নিয়ে আসেন আগে আমাকে দিয়ে দেবেন, কারণ আপনারা তো বোঝেন এইটা সিএম এর ব্যাপার। তো আপনি সদ্য পাস করা বলেন আর মেম্বার বলেন আর প্রেসিডেন্ট বলেন, যারে বসাই দেন পরের বার দেখবেন প্রিপারেশন ছাড়া হবে না। হবে কি? না স্যার। না স্যার। এটা বোঝাই হুট করে দিলে বোঝানো যাবে না, বুঝছেন? আপনার একদিন আগে বলবেন, তাহলে আমি এটা দেখে আমার ক্লারিফিকেশন, আমি এক্সপ্লেনেশন গুলো তাহলে ক্লিয়ারলি বোঝাতে পারবো যে এই কারণে এটা হচ্ছে। সো টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 2, এটা ক্যাশ বাজেটের অঙ্ক দেখেন। ফ্লেমিং পিএলসি হ্যাজ established a new subsidiary company on November specifically for the manufacturing and selling of a new product. The holding company will inject for working capital purpose 30,000 cash on 1st December. এটা খেয়াল রাখবেন, আপনাকে অঙ্কটা কখন করতে বলছে দেখেন। প্রিপেয়ার এ ক্যাশ বাজেট কিসের জন্য বলছে? Using the data given, you are required to prepare a budget for each of the months December to March. 4 মাসের বাজেট করতে বলছে ক্যাশ বাজেট। তো শুরু করবেন ডিসেম্বর। তো ডিসেম্বরের 1 তারিখেই ফ্লেমিং তার সাবসিডিয়ারিকে দিয়ে দিচ্ছে 30,000 ক্যাশ। তার মানে প্রথমে কিন্তু ক্যাশ পাচ্ছে ওই সাবসিডিয়ারিটা। তো বিগিনিং ক্যাশ কিন্তু সে একটা পাচ্ছে, এটা খেয়াল রাখেন। হ্যাঁ, প্রথমে বিগিনিং ক্যাশ সে পাচ্ছে 30,000, অর্থাৎ প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারিকে দিয়ে দিচ্ছে। Fixed capital that are being transferred from another company in the group, কোম্পানি থেকে দিয়ে দিবে, কাজে এখানে কোনো ক্যাশের আসা যাওয়ার কোনো প্রশ্ন নাই। একটা স্টার্টিং ক্যাশ আমরা পাবো প্যারেন্টের কাছ থেকে 30,000। দেন ভেরিয়েবল প্রোডাকশন কস্ট দেওয়া আছে, ম্যাটেরিয়াল কিনবো $4 করে পার কেজি পার ইউনিট যাই বলুক। ডিরেক্ট ওয়েজেস প্রতি ঘন্টায় আমরা প্রতি ইউনিটে দেবো। ম্যাটেরিয়ালের জন্য দেবো হচ্ছে $4 করে প্রতি ইউনিটে, লেবারের জন্য দেবো 3 করে, ভেরিয়েবল ওভারহেড লাগবে $1.5 করে। এই হচ্ছে ভেরিয়েবল ওভারহেড। আর ফিক্সড ওভারহেড এস্টিমেট করছে 48,000 পার অ্যানাম। তাহলে প্রতি মাসে কত হবে বলেন? 4,000 পার মান্থ। ওকে, 12 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি। প্রোডাকশন will commence in December and sales on January 1st. তাহলে প্রোডাকশন শুরু হবে ডিসেম্বরে, কিন্তু বিক্রি শুরু হবে জানুয়ারি থেকে। তার মানে ডিসেম্বরে কোনো ক্যাশ পাওয়ার সম্ভাবনা নাই, কারণ সেলসই হবে জানুয়ারিতে গিয়ে। তবে ডিসেম্বরে কিছু ক্যাশ পাওয়া যাবে 1 তারিখে এই প্যারেন্টের কাছ থেকে, যেটা আগে বলছিলাম। সেলস কেমন আশা করছে তারা আশা করছে জানুয়ারিতে সেলস হবে 6,200 ইউনিট, সেলস এর ভ্যালু হবে 65,100। এইভাবে 4 মাসের ইউনিট এবং টোটাল প্রাইসের অ্যাজাম্পশন দেওয়া আছে। পার ইউনিট আমাদের না বললে প্রয়োজন নাই। The following information is to be taken into consideration. দরকার নাই স্টক অফ ফিনিশড গুডস, আগে আমার প্রয়োজন নাই, আগে আমি একটা একটা করে করব। সবগুলো একসাথে মাথায় নিলে গোলমাল লেগে যাবে। চাইলে পড়ে নিতে পারেন। ফিনিশড গুডস কিছু দেবে যেই মাসে প্রোডাকশন হবে, কিছু দেবে পরবর্তী মাসে। না সরি, এটা হচ্ছে finished goods 75% of each month invoice sales units to be produced in the month, 25% each month। এটা প্রোডাকশন বাজেটে লাগবে, অর্থাৎ যেই পরিমাণ সেলস হবে সেই মাসে ওই সেলস এর 75% তৈরি করবে। 75% of each month invoiced sales units to be produced in the month of sales। তার মানে দেখেন জানুয়ারিতে যদি 6,200 বিক্রি হয়,
তাহলে 6,200 75% তৈরি করবে জানুয়ারিতে, আর আগের মাসে তৈরি করে রাখবে 25%, and 25% of each month invoice sales units to be produced in the previous month. তার মানে কথা কি বলছে জানুয়ারির যে 100% এর 25% ডিসেম্বর আর 75% জানুয়ারি। রাইট। ফেব্রুয়ারিতে আবার জানুয়ারিতে 25, ফেব্রুয়ারিতে 75, ক্লিয়ার? জি স্যার। এইভাবে ক্লিয়ার বুঝলে আর সমস্যা নাই। আচ্ছা, এই বাকিটা পড়তাম না, ভেরিয়েবল ওভারহেড, ওয়েজেস পড়লাম, ফিক্সড ওভার, এই যে সহজ করে দিয়েছে দেখেন, পেমেন্টস টু বি রিসিভড ফ্রম কাস্টমার অ্যাজ ফলোজ। এখানে ঝামেলা করে নাই যে সেলস যারা করলাম তার ভ্যালুর এতটুকু এই মাসে পাবো, ততটুকু এই মাসে পাবো, এত পার্সেন্ট পাবো, এরকম ঝামেলা করে এটা স্টেট বলেই দিছে, কিন্তু পরীক্ষা কিন্তু এত সহজ থাকবে না। চাইলে ওরা বলতে পারে যে যে মাসে বিক্রি হলাম শেষ করবো সেই মাসে পাবো 15%, পরের মাসে 50%, তারপরের মাসে 25%। ওই প্রোডাকশনটা পারলে এটাও পারবো, হ্যাঁ ওই স্টাইলে করবো তখন। তো এরা ডাইরেক্ট দিয়ে দিছে জানুয়ারিতে কত পাবো, ফেব্রুয়ারিতে কত পাবো, মার্চে কত, অ্যামাউন্ট ওরা দিয়ে দিছে, দিয়ে বলছে কাজ বাজার তৈরি করেন। একটা কাজ আমাদের সহজ হয়ে গেল, ক্যাশ রিসিভ ফ্রম কাস্টমার ওরা ডিরেক্ট দিয়ে দিছে, আমাদের ঝামেলাটা কমে গেল কিছুটা। কোশ্চেনটাই 5 নাম্বারটা পড়েন, ফিক্সড ওভারহেড যেটা। ইমেজটা নিয়ে নিই, তাহলে আমি সলিউশনে চলে যেতে পারবো। ওয়ার্কিং গুলো আমাদের দেখতে হবে। প্রথমে তো এটা আমাদের সরাসরি দেওয়া আছে, রিসিপ্টটা আমি দেখাচ্ছি কোথা থেকে পাইলাম। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া আছে কোন মাসে কতটুকু আমরা পাচ্ছি। জানুয়ারিতে 12,369, এই যে সমাধানটা দেখেন, দেখতে পাচ্ছেন। তাহলে ডিসেম্বরে প্রোডাকশন হয়েছে কিন্তু কোনো সেলস হয় নাই, কোনো রিসিপ্ট টাকাও আমরা পাই নাই সেলস থেকে, পাইছি কি? বুঝতে পারছেন এটা? জি স্যার। ডিসেম্বরে একটা ফিগার আমরা পাইছি আমাদের প্যারেন্টের কাছ থেকে 30,000, তাই না? জি। এটা নিচে আছে, কিন্তু সেলস থেকে কিছু পাই নাই। কিন্তু সেলস থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে কত পেয়েছে আমাদের কোশ্চেনে ডিরেক্ট দেওয়া আছে, 12,000, 45,000, 59,000, 12.45, 59 দেওয়া আছে। তাহলে রিসিপ্ট আমরা পেয়ে গেলাম ক্যাশ বাজেটের। আপনি চাইলে কিন্তু এই রিসিপ্টটা প্রথমে দিতে পারতেন, কিন্তু ক্যাশে তো এটা স্যার আমরা সেলসে কেন দেখাবো স্যার? না, সেলসে না, আমি বলছি যে রিসিপ্ট মানে আরেকটা রো করে। স্যার এটা তো আমাদের ব্যালেন্স বিডি, যেটা ওপেনিং ব্যালেন্স ক্যাশ 30,000 টাকা। আপনি কোনটা বলতেছেন স্যার? এই যে ব্যালেন্স বিটি যেটা, জি স্যার, এটা তো ক্যাশের ঘরে থাকবে স্যার। হ্যাঁ সেটাই ক্যাশের ঘরে থাকবে, ডিসেম্বরে দিছে না। জি স্যার। এটা রিসিপ্ট ফ্রম সেলস তার উল্লেখ করে নাই, তাই না? কিন্তু স্যার টাকাগুলো তো সেলসের টাকাই স্যার, যে 12,000। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি আর্গুমেন্টসে যাচ্ছি না, ঠিক আছে। প্রেজেন্টেশন দুই ভাবে হয়, রিসিপ্ট ফ্রম সেলস, রিসিপ্ট ফ্রম প্যারেন্ট, তাই বলতে পারতো না ডিসেম্বরে। ওরা লাস্টে রাখছে কারণ যাতে করে সবগুলো বিডি গুলো সব একসাথে দিতে পারে। ওকে, তাহলে সেলসটা আমরা বুঝলাম, সেলস থেকে রিসিভ করছে এটা। এখন বাদ বাকি সব পেমেন্ট, ম্যাটেরিয়ালের জন্য কত পেমেন্ট, ওয়েজেস এর জন্য কত পেমেন্ট, ও ভেরিয়েবল ওভারহেডে কত পেমেন্ট করবে, ফিক্সড ওভারহেডে কত পেমেন্ট করবে, এগুলো আমরা ওয়ার্কনেস থেকে বের করে নেব, তাহলে বাকি অঙ্কটা আমাদের হয়ে যাবে। এখন প্রথম আসেন যে ম্যাটেরিয়াল পারতে হলে আমাদের প্রোডাকশন জানতে হবে। প্রোডাকশন না জানলে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড কিচ্ছু পারবেন না। আগে ক্লিয়ারলি প্রোডাকশনটা বুঝতে হবে। তো প্রোডাকশন কত অলরেডি আমরা বুঝছি মনে হয়। প্রোডাকশন আমাদের বলছে যে 75% যেই মাসে সেলস সেই মাসে তৈরি করব, আর 25% আগের মাসে তৈরি করে রাখবো, তাই না? এটা নিয়ে আমরা আগে কথা বলছি না? জি স্যার। ওকে, তাহলে কোন মাসে সেলস? জানুয়ারি সেলস 6,200, ফেব্রুয়ারিতে 6,800, মার্চে কোশ্চেনে দেওয়া আছে। তাহলে 6,200, 6,800, 5,400, এপ্রিলে হচ্ছে 6,000। যদি আমাদের বাজেট করতে পারে নাই, আমাদের বাজেট করতে বলছে শুধুমাত্র ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কিন্তু এপ্রিল আমাদের লাগবে, কারণ এপ্রিলের 25% আমরা মার্চে তৈরি করে রাখবো, এই কারণে লাগবে। সো আমাদের এই চারটা ফিগার কোশ্চেনে দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, কোনটা সেলস কত। এখন আপনারা বুঝতে পারছেন, এটা আপনারা পারবেন সবাই। 6,200 75% জানুয়ারি তৈরি করবেন, আর আগের মাসে 25% করবেন, বুঝছেন না? জি স্যার। ওকে, সিমিলারলি ফেব্রুয়ারিতে যদি আমরা 6,800 বিক্রি করতে চাই, তাহলে 75% করবো ওই মাসে,
অর্থাৎ ফেব্রুয়ারিতে তৈরি করতে হবে 5100 ইউনিট, আর বাকি যে 6800 যে 25% সেটা আমাদেরকে তৈরি করতে হবে জানুয়ারি মাসে, রেডি রাখতে হবে জানুয়ারিতে। তাহলে জানুয়ারি মাসে জানুয়ারি সেলস এর 75 আর ফেব্রুয়ারি সেলস এর 25%। তাহলে জানুয়ারিতে টোটাল তৈরি করতে হবে 4650 আর হচ্ছে 1700, 6350। এখন পারবেন সবগুলো? পারা যাবে? জি স্যার, পারা যাবে। ওকে, তাহলে আমি প্রোডাকশন পেয়ে গেলাম। ডিসেম্বরে কত প্রোডাকশন, জানুয়ারিতে কত, ফেব্রুয়ারি কত, মার্চ কত। এখন প্রোডাকশন যদি পাই তাহলে ম্যাটেরিয়াল লেবার করা ব্যাপার না। প্রোডাকশন যেহেতু পাইছেন, শুধু ম্যাটেরিয়াল ইউজ, আপনি ম্যাটেরিয়ালের রেট দিয়ে গুণ করে দিলে পেয়ে যাবেন। এই যে ম্যাটেরিয়ালের রেট আমাদের কোশ্চেনে দেওয়া আছে 4 করে। তাহলে আমরা যে মাসে যে প্রোডাকশন তাকে যদি $4 দিয়ে গুণ করে দিই, যেহেতু আমাদের কোশ্চেনে বলা নাই যে 1 ইউনিট প্রোডাকশনে কত কেজি ম্যাটেরিয়াল লাগে, সেটা আমরা ধরে নেব 1 ইউনিট ম্যাটেরিয়ালে 1 ইউনিট প্রোডাকশন হয়ে যাবে। সো 4 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা প্রোডাকশনের জন্য কত ডলার লাগবে, সরি ম্যাটেরিয়ালের ইউজেসের জন্য কত লাগবে আমরা পেয়ে যাব। এখন আমাদের লাগবে যে বিগ ক্লোজিং বা ইয়ার কোনো ঝামেলা আছে কিনা। ক্লোজিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি কিছু বলছে কিনা, মনে হয় কিছু বলে নাই। স্টক নিয়ে 50% একটা কথা আছে। এটা পেমেন্ট, ওকে, এটা পেমেন্ট নিয়ে ঝামেলা। এই যে দেখেন কি বলছে, যদি বলে আমরা দেখবো, আমরা তো প্রোডাকশন বাজেট তো হয়ে গেল তাই না। এখন আমরা প্রোডাকশন অনুসারে ম্যাটেরিয়াল ইউজ করলে কত টাকা ডলার লাগবে এটা বের করব। এখন ম্যাটেরিয়াল পারচেজ করব কতটুকু সেটা আমাদের বের করতে হবে। গত ক্লাসগুলোতেও বলছিলাম, মনে হয় বলছি কিনা আমি, যে প্রোডাকশনকে যদি আমরা ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট দিয়ে গুণ করি, আমরা ম্যাটেরিয়াল ডাইরেক্ট ম্যাটেরিয়াল ইউজ পাবো, তার সঙ্গে ক্লোজিং এবং ওপেনিং অ্যাডজাস্ট করলে আমরা পেয়ে যাবো ম্যাটেরিয়াল কতটুকু পারচেজ করবো, তাই না? বুঝছিলাম? জি স্যার, ছিল এরকম। ছিল, আচ্ছা। Direct material stock, 50% of direct material required for each month production to be purchased in the previous month বলে দিছে। 50% বলছে তো জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। 40% 30% বলে সহজে বুঝতে। তাহলে যেই মাসের প্রোডাকশন সেই মাসে কিনবেন 50%, আর আগের মাসে কিনবেন 50। হ্যাঁ, তাহলে বলেন এখন $6200 আপনার ইয়ে লাগবে, ম্যাটেরিয়াল লাগবে প্রোডাকশনের জন্য। তাহলে আগের মাসে কিনবেন 3100, পরের মাসে 3100, 50-50, বোঝা গেছে? ডিসেম্বরে যে ম্যাটেরিয়াল লাগবে সেটা কোন মাসে কিনে রাখতে হবে? নভেম্বরে অর্ধেক কিনে রাখতে হবে। নভেম্বরে অর্ধেক আর ডিসেম্বরে অর্ধেক। আবার স্যার জানুয়ারিতে আমরা তো শুরুই করলাম স্যার ডিসেম্বর থেকে। এটাই তো একটা সমস্যা, যখন আপনি বাজেট করবেন তখন আগের মাস পরের মাস কিন্তু আপনার লেগে যাবে। চাইছে কিন্তু ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, কিন্তু এপ্রিল তো করছে তাই না। এই যে আগেরটা দেখেন, এপ্রিল করি নাই। জি, সবসময় 1 মাস পরে 1 মাস আগে নিয়ে রাখবেন, কারণ কি যখনই আপনার আগের মাসের সাথে রিলেট করবে, পরের মাসের সাথে রিলেট করবে, তখন অটোমেটিক এটা লেগে যাবে। এই জন্য বাজেট পুরো দেওয়াই থাকে স্যার ওরকম ভাবে। থাকলে তো ভালো, না থাকলেও যদি 3 মাস চাই 5 মাস নেবেন, 6 মাস চাইলে 8 মাস নেবেন। তো তা না হলে তো মাস এগুলো মিলবে না স্যার, আগেরটা যদি না থাকে। যেমন আমাদের ডিসেম্বর থেকে বলছে, নভেম্বর না দিলে তো হবে না স্যার। রাইট, আরো বেশি হতে পারে এটা যদি আরো 2 মাস আগে বলতে তাহলে আমাকে, রাইট 3 মাস হয়, সেক্ষেত্রে আমাকে ডিসেম্বরের বাজেট করতে হলে আমাকে দেখা যাচ্ছে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বা সেপ্টেম্বর থেকে শুরু করতে হতে পারে। হ্যাঁ, খেয়াল রাখবেন। সো ডিসেম্বরেরটা, তবে আপনার এই যে আপনি যে বলেন নভেম্বরে এটা না করলেও আপনার সমস্যা ছিল না, আপনার বোঝার জন্য এটা। কারণ নভেম্বরের তো আপনি নভেম্বরের 3100 কোনো জায়গায় দেখাবেন না, কারণ আপনি ক্যাশ বাজেট তো করছেন কয় মাসের জন্য। আপনাদের এগুলো তো ওয়ার্কিং, এই যে মেইন যে রিকোয়ারমেন্টস তো দেখেন, ক্যাশ বাজেটে কি নভেম্বর বলে কিছু আছে? জি না। তাহলে ওটা তো কাজে লাগবে, এটা আপনার বোঝার জন্য যে ডিসেম্বরের পেমেন্ট আমরা কিভাবে 2 ভাগ করছি এই স্টকটাকে। ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু আলটিমেটলি কোনো কাজে লাগবে না, নভেম্বরেরটাও কোনো কাজে লাগবে না, এপ্রিলের ফিগার গুলো কোনো কাজে লাগবে না। জাস্ট আমাদের এই চারটা বের করার জন্য আমরা আগের মাস, পরের মাস, আগের 2-3 মাস, পরের 2-3 মাস আমরা ইউজ করতে পারি, জাস্ট ফর দ্য ইজ অফ কম্পিটিশনস রিকোয়ারমেন্ট অনুসারে। এখানে দেখেন জানুয়ারিতে 25,000, এটা অর্ধেক হচ্ছে ডিসেম্বরে, অর্ধেক হচ্ছে জানুয়ারিতে। সিমিলারলি ফেব্রুয়ারিতে যেটা তার অর্ধেক হচ্ছে আপনার দিবেন ফেব্রুয়ারিতে, আর বাকি অর্ধেক হচ্ছে জানুয়ারিতে।
এইভাবে হচ্ছে আপনার অর্ধেক অর্ধেক করে যেতে থাকবে। সরি, ফেব্রুয়ারিটা 50% কারেন্ট, 50% প্রিভিয়াস। এই যে 22,200 অর্ধেক হচ্ছে ফেব্রুয়ারিতে, অর্ধেক হচ্ছে মার্চেরটা, আর ফেব্রুয়ারিটা জানুয়ারিতে অর্ধেক, ফেব্রুয়ারিতে অর্ধেক। তাহলে এই দুইটা কলাম বুঝছেন সবাই, এই দুইটা রো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা পেয়ে যাব যে কোন মাসে কত পেমেন্ট করা লাগবে, ম্যাটেরিয়াল কেনা লাগবে। তাহলে ম্যাটেরিয়াল নভেম্বরে লাগবে 3,100, ডিসেম্বরে লাগবে 12,700, 3,100, মোট 15,800। এখানে 12, 12, 25, 11, 12, 23, 24। আচ্ছা, এখন পেমেন্ট কিভাবে করব আমাদের কোশ্চেনে বলা আছে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস টু বি পেইড ফর ইন দ্য মান্থ ফলোইং পারচেজ। যেই মাসে কিনবেন তার পরের মাসে পেমেন্ট করবেন। তাহলে নভেম্বর মাসে যেটা কিনছেন, এই যে কাজে লাগছে কেন দেখেন, নভেম্বর মাসে যেটা কিনছেন সেটা ডিসেম্বরে পেমেন্ট করবেন, ডিসেম্বর মাসে যেটা কিনবেন ম্যাটেরিয়াল সেটা পেমেন্ট করবেন জানুয়ারিতে, জানুয়ারিতে যেটা কেনা হয়েছে ম্যাটেরিয়াল সেটা কিনবেন পেমেন্ট করবেন ফেব্রুয়ারিতে, ফেব্রুয়ারিতে যেটা কিনছেন সেটা পেমেন্ট করবেন মার্চে। ক্লিয়ার? এটা ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে আমাদের 4 মাসের বাজেট, তাহলে 3,100, 15,800, 25, 24, এগুলো আমরা জাস্ট পেয়ে গেলাম ম্যাটেরিয়ালটা 3,100, 15, 25, 24। তাহলে এই রোটা আমরা পেয়ে গেলাম প্রথম এই ওয়ার্কটা থেকে। এখন আমরা ওয়েজেস দেখবো যদি ম্যাটেরিয়াল নিয়ে কারো না থাকে। এগুলো কিন্তু কঠিন না, বাট ঠান্ডা মাথায় না করলে গোলমাল লেগে যায়। ওয়েজেস এর ক্ষেত্রে বলা আছে আমাদের কোশ্চেনে ওয়েজেস এর রেট হচ্ছে $3 পার ইউনিট, প্রতি ইউনিটে $3 করে। তাহলে আমাদের বলছি ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড সবসময় প্রোডাকশন লাগবে, মনে রাখেন ম্যাটেরিয়াল বাজেট, লেবার বাজেট, ওভারহেড বাজেটে প্রোডাকশন লাগবে। তাহলে এই যে প্রোডাকশন আমরা বের করে নিয়েছি 1550, 6350, এই প্রোডাকশনের সাথে আমরা 3 মাল্টিপ্লাই করলে পেয়ে যাব যে আমাদের ওয়েজেস কতটুকু প্রয়োজন। এটা কথাটা ভুল আছে, প্রোডাকশন রিকোয়ার্ড হবে না, এটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস রিকোয়ার্ড হবে, ডাইরেক্ট ওয়েজেস টু বি পেইড দিস মান্থ। এখন ডাইরেক্ট ওয়েজেস কিভাবে পেইড করছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এটা 75% ওই মাসে দেবে, বাকি 25% পরের মাসে দেবে। এটা অনেক সহজ, আপনারা পারবেন সবাই। তাহলে 4,650 75 দেবে হচ্ছে ওই মাসেই ডিসেম্বরে, বাকিটা দেবে 25% দেবে জানুয়ারিতে। একইভাবে আপনার জানুয়ারিতে যে 19,050 তার 75% দেবে জানুয়ারিতে, আর বাকি 25% দেবে ফেব্রুয়ারিতে। পারবেন না এভাবে? এটা পারবো। ওকে, তাহলে ওই জিনিসটা হয়ে গেল। এখন আসেন ভেরিয়েবল ওভারহেড। ভেরিয়েবল ওভারহেডে বলা আছে দেখেন এটা লাগবে 1.5 করে প্রতি ইউনিটে, প্রতি ইউনিটে 1.5। তাহলে সেম প্রোডাকশন দিয়ে গুণ করতে হবে 1.5, তাহলে আমরা পেয়ে যাবো এটা। আর পেমেন্টটা কিভাবে দেবে সেটা আমাদের কোশ্চেনে বলা আছে 40% দেবে হচ্ছে ওই মাসে, আর বাকিটা দেবে, বাকি 60% পরের মাসে। তাহলে এই অ্যামাউন্টের 40% দিয়ে দেন ওই কারেন্ট মান্থে, আর বাকি 60% দিয়ে দেন পরবর্তী মাসে। এইভাবে প্রত্যেকটা অ্যামাউন্টকে আপনারা 40, 60, 40, 60, 40, 60 করতে থাকবেন। এটা তো পারবেন না? জি স্যার। সো এখন ফিক্সড ওভারহেড এটা আরো সহজ। এটা তো আপনারা জানেন যে 48,000 এক বছরে লাগবে, প্রতি মাসেই লাগবে 4,000 করে, প্রত্যেক মাসে 4,000। পেমেন্টের প্যাটার্নটা কি হবে, 30% দেবে ওই মাসে যে মাসে হবে, বাকি 40% দেবে পরের মাসে, বাকি 30% দেওয়া লাগবে না কারণ ডেপ্রিসিয়েশন, ওই যে ক্যাশ বাজেটে ডেপ্রিসিয়েশন আসে না। তাহলে 30, 40, তাহলে 4,000-এর 30% 1,200 ডিসেম্বরে দেবেন, আর 4,000-এর 40% 1,600 এটা জানুয়ারিতে গিয়ে দেবেন। একই প্যাটার্নে চলতে থাকবে। জানুয়ারিতে সবগুলো অ্যামাউন্ট সেম, ডিসেম্বরে শুধু 1,200, তারপরের মাসে প্রত্যেক মাসে দেখেন সেম অ্যামাউন্ট, যেহেতু ফিক্সড ওভারহেড 2,800, 2,800, 2,800 অটোমেটিক চলে আসবে। এটা বুঝতে পারছেন সবাই? জি স্যার। বাকি 30% কি বললো স্যার এটা? অবশ্যই পে করা লাগবে না। আচ্ছা। এই যে বাকি the balance represent depreciation of fixed assets, এটা পে করব আমরা? জি না, তাহলে ক্যাশ বাজেট আসবে। ক্যাশ বাজেট আসবে না। রাইট। তাহলে ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, ফিক্সড ওভারহেড, আমরা যদি রিসিপ্ট থেকে এই টোটাল যে প্রোডাকশনের কস্ট গুলো পে করব সেটা মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব, যেমন ডিসেম্বরে কোনো রিসিপ্ট নাই, ডিসেম্বরে পুরোটাই নেগেটিভ। জানুয়ারিতে আমরা সেলস করব 12,000, কিন্তু আমরা খরচ করব 39, তাহলে আমাদের নেগেটিভ থাকবে 26। এখানে আমরা 45 পাবো, খরচ করবো 57, নেগেটিভ থাকবে 11,273। এখানে আমরা পাবো 59, খরচ করবো 53, এখানে কিছুটা পজিটিভ।
4 নম্বর মাসে গিয়ে আমরা পজিটিভের মুখ দেখবো, পজিটিভ ক্যাশ ফ্লো। তাহলে নেগেটিভটা কিভাবে আমরা ফিল আপ করবো? আমাদের প্যারেন্টের কাছ থেকে আমরা মাসের শুরুতে বিগিনিং পাইছি 30,000, তাহলে আমাদের খরচ হবে ডিসেম্বরে 8,000, তাহলে আমাদের হাতে সারপ্লাস থাকবে 21,000 সামথিং। এই মাসের ডিসেম্বরের এন্ডিং মানে জানুয়ারির বিগিনিং, এটা তো আপনারা সবাই পারেন, তাই না? জি স্যার। তাহলে বিগিনিং সে দেখো খরচ হয়ে যাবে 26, নেগেটিভ হবে 5,604। এটা পরের মাসে ক্যারি ফরওয়ার্ড হবে, ওই মাসের নেগেটিভ 11, এই মাসে থেকে গেছে আরো 5 নেগেটিভ ব্যালেন্স, 16,000 নেগেটিভ। পরের মাসে গিয়ে 6,000 আছে সারপ্লাস, নেগেটিভ হচ্ছে 16 ক্যারি ফরওয়ার্ড করছি, নেট নেগেটিভ থাকবে 10,471। এই হচ্ছে বাজেট, ক্যাশ বাজেট। এখন আপনাকে চিন্তা করতে হবে অ্যাজ এ ম্যানেজার, ইউ হ্যাভ টু টেক নেসেসারি ইনিশিয়েটিভ টু অ্যারেঞ্জ ব্যাংক ওভারড্রাফট অর আদার অ্যারেঞ্জমেন্টস টু ফিল আপ দ্য শর্টেজ, ক্যাশ শর্টেজ। এখন যদি আপনি এই মাসে 5,604 ধার না করতে পারেন, এই মাসে 16,000 17,000 ডলার ধার না করতে পারেন, পরের মাসে লাস্ট মার্চ মাসে 10,471 ডলার এর ক্যাশ ফাইন্যান্সিং না করতে পারেন, তাহলে আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। এই জন্য বাজেট তৈরি করি। ক্লিয়ার? জি স্যার। স্যার এই অঙ্কে কোনো কন্ডিশন দেয় না যে এত টাকা ধার করতে পারবো বা পারবো না, এখন কি আমরা আমাদের ইচ্ছে মতো এখন আপনাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তার মানে আপনাকে ব্যাংকের সাথে চুক্তি করতে হবে যে আমি কমপক্ষে 5 আর ম্যাক্সিমাম 20,000 টাকা আমি ধার নেবো, 20,000 পর্যন্ত ওভারড্রাফের ব্যবস্থা রাখবেন, তাই না? এটা কি আমরা কমেন্টসে লিখে দিব নাকি না? না, কমেন্টসে লাগবে না, চাই নাই এমনি বোঝার জন্য আমি বললাম। আচ্ছা। এটা চাই নাই, কিন্তু আপনার নিজের বোঝার জন্য। আমি কেন ক্যাশ বাজেটটা করলাম? ক্যাশ বাজেট এই জন্য করলাম, জাস্ট আমরা বলছিলাম বাজেটিং এর একটা উদ্দেশ্য হচ্ছে অ্যান্টিসিপেট দ্য প্রবলেম বিফোর হ্যান্ড। আমরা আগে থেকে প্রবলেমটা একটু আগে থেকে বোঝার চেষ্টা করি। প্রবলেমটা আমাদের হাতে কি পরিমাণ টাকা আছে স্যার সেটা জানার জন্য স্যার। রাইট, এবং আমার সামনের দিকে ক্রাইসিস হবে কিনা, আমার স্যার। ক্যাশ শর্টেজ হতে পারে কিনা, এই জন্য তো বাজেট করা, তাই না? জি স্যার। সো এইটা আমি কিভাবে ঘাটতিটা পূরণ করবো, এটা আপনাকে ডিসেম্বর মাসেই প্যারেন্টকে বলতে হবে। যদি আপনার ক্যাপাসিটি না থাকে, যেহেতু নতুন সাবসিডিয়ারি, you can contact with your parents that we need this amount during January, during February, during March. You have to make arrangement with your bank you can request them to provide bank overdraft facility. Otherwise, you have to contact with the parent company that we are not able to finance these activities, so please provide us these funds. এই যে এখানে যেমন ফান্ড দরকার সেটা রিকোয়েস্ট করতে হবে, হয় ব্যাংকে যেতে হবে, না হলে প্যারেন্টকে বলতে হবে। এই জন্য আমরা অঙ্কটা করলাম ক্যাশ বাজেট। ক্লিয়ার? স্যার এই নেগেটিভ ক্যাশ ফ্লোটা স্যার কতদিন কন্টিনিউ হতে পারে একটা প্রতিষ্ঠানে? এটা আপনার অপারেটিং সাইকেলের উপর ডিপেন্ড করে, অথবা আপনি যখন ইনভেস্ট করবেন, যেমন আমি একটা বলি, মানে স্যার এটা আমার একটা প্রোডাকশন বা অপারেটিং এর আগেই করব স্যার, তাহলে এটা স্যার কেন আমরা আগের দিকে নিব স্যার? কারণ আমরা তো জানবো আমাদের ঘাটতি আছে কি, আমাদের হাতে নগদ টাকা আছে। হ্যাঁ রাইট, না ওনার কোশ্চেনটা আলাদা। ওনার কোশ্চেনটা বলছে, উনি একটু মানে আউট অফ দ্য বক্স কোশ্চেন করছে, যে আসলে অঙ্কের ভিতরে না। উনি বলছে যে কতদিন পর্যন্ত আমরা নেগেটিভ ক্যাশ ফ্লোটা অ্যাকসেপ্ট করব বা কন্টিনিউ করব, বুঝতে পারছেন? জি স্যার। ওনার কোশ্চেনটা। এখন আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বলি। ওই আপনার আবাহনী মাঠের উল্টা পাশে একটা স্টার কাবাব আছে, দেখছেন? পিজা হাট আছে, স্টার কাবাব আছে, দেখছেন কেউ? জি স্যার, জি স্যার। মসজিদ রোডে যদি কেউ যান দেখবেন, এটা আবাহনী প্লেগ্রাউন্ডের উল্টা পাশে দেখবেন স্টার কাবাব আছে, এবং পিজা হাট, অনেক কিছু আছে ওখানে। সো ওইখানে আমার বাসা আর কি। তো ওইখানে ঠিক স্টার কাবাবের পাশে একটা সুন্দর দোকান আছে। স্টার কাবাবের থেকেও লোকেশনটা একটু ভালো, পাশের দোকানটাই জাস্ট। ওই দোকানটা হয় কি, মনে হয় 5-6টা মালিক চেঞ্জ হলো, দেখলাম 5 থেকে 7টা তো হবে, প্রতি বছরই মালিক চেঞ্জ হয়। তার মানে হচ্ছে যে ওইখানে যে দোকানটা নেয় হিউজ ভাড়া হবে স্বাভাবিক, কারণ স্টার কাবাবে সারাদিন বিক্রি লেগে থাকে, রাত 12টা পর্যন্ত দেখবেন সিরিয়াল ধরে মানুষজন এই এটা ওটা খায় বা এটা ওটা কিনতে থাকে, বাসার জন্য নিয়েও যায় আবার খেয়ে। দুই জায়গায় ভিড় দেখবেন, ভিতরে তো জায়গা হয় না, বাইরে ফুটপাতেও তারা বসে পড়ে টেবিল চেয়ার নিয়ে। সো ওইখানে যারা জায়গাটা ভাড়া নেয়, হিউজ ভাড়া দিতে হয়, হিউজ অ্যাডভান্স দিতে হয়, সিকিউরিটি মানি দিতে হয়। তাদের এক্সপেকটেশন থাকে অনেক হাই, যে আমি খুব তাড়াতাড়ি প্রফিটের মুখ দেখব। কিন্তু ওইরকম একটা জায়গায় স্টার কাবাবের সাথে কম্পিটিশন করে পজিটিভ ক্যাশ ফ্লো, পজিটিভ বা প্রফিটের মুখ দেখা কিন্তু খুব দুর্বল ম্যানেজমেন্ট পারবে না। এই কারণে হয় কি, একটা হাই এক্সপেকটেশনে শুরু করে যখন 1 মাস 2 মাস 3 মাসে ভাড়া উঠাতে না পারে, তখন কিন্তু ছেড়ে দিয়ে পালাই।
আবার আরেকজন আবার এক্সপেকটেশন নিয়ে আসে, হোপ নিয়ে শুরু করে হোপলেস হয়ে ছেড়ে দেয়। তো তার মানে হচ্ছে যে এইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে যারা ব্যবসা করে অনেকে লাখের কারণে বাংলাদেশে টিকে যায়, এদের আসলে ফর্মাল কোনো অ্যানালিসিস নাই। মানে হাউ লং ইউ হ্যাভ টু ওয়েট টু এক্সপেরিয়েন্স অর এনজয় প্রফিট, আপনাকে কিন্তু এটা গেজ করতে হবে আগে থেকে যে কতদিন পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে যে আমি প্রফিটের মুখ দেখবো। ঠিক আছে না? জি স্যার। তো আপনি স্টক অফ তার একদিন এই অবস্থায় যায় নাই, তো আপনি আসলে না 2 মাসে প্রফিটের মুখ দেখবেন, ক্যাশের পজিটিভ ক্যাশ ফ্লো পাবেন আপনি, এটা কিন্তু এক্সপেক্ট করা যাবে না। সো এইটার আপনার অ্যাসেসমেন্টের অ্যাবিলিটি থাকতে হবে যে আমি কতদিন পর্যন্ত নেগেটিভ ক্যাশে যাব। তো আপনাকে পজিটিভ ক্যাশে যদি আপনাকে একটা আপনার এক্সপেকটেশন থাকবে আমি 6 মাসে যাব না 1 বছরে যাব, সো এর ভিতরে আপনাকে প্ল্যান করতে হবে। হ্যাঁ, আমি একটু বলবো স্যার। হ্যাঁ বলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সুযোগ দেওয়ার জন্য। এইটা তো ফোরকাস্টিং, ক্যাশ বাজেট আমরা মুখেই বলছি এটা একটা বাজেট। আমরা যে প্রজেক্টের জন্য যাই ওই প্রজেক্টের একটা লাইফ সাইকেল পিরিয়ড থাকে, যেটা 5 বছর 10 বছর 20 বছর যে কোনো একটা টাইম পিরিয়ড থাকে। রাইট। ফোরকাস্টিং করি, ফোরকাস্টিংটা তো কাজে যাওয়ার আগে করতেছি। আমি যদি দেখি যে একদম লাস্ট পিরিয়ড পর্যন্ত আমি নেগেটিভে থাকলাম, তাহলে তো আমি এটা স্টার্টই করবো না। দ্যাট ইজ আমি ডিসিশনে নিলাম যে এই প্রজেক্টে আমি যাব না, সুতরাং এই নেগেটিভ স্ট্যাটাস আমি একদিনও কন্টিনিউ করলাম না। কিন্তু যদি দেখি লাস্টে গিয়ে আমি প্রফিট পাচ্ছি, তাহলে কিন্তু আমি এটা স্টার্ট করতে পারি ওটার সাথে কম্পেয়ার করে যে কি পরিমাণ আমি লাস্টে গিয়ে যেহেতু পজিটিভ ফিগার পেয়ে যাচ্ছি, সেক্ষেত্রে ডিসিশনটা টোটাল ইনভেস্টের সাথে কম্পেয়ার করে যেতে পারি। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার ফোরকাস্টিংটা যদি লাস্টে পজিটিভ হয় তাহলে লাস্ট পর্যন্ত আমি ওয়েট করতে পারি, অর্থাৎ তার আগের বছর পর্যন্ত নেগেটিভ ফিগার আমি কন্টিনিউ করতে পারি। রাইট। হ্যাঁ, আপনি তো প্রজেক্ট দেখবেন, প্রজেক্ট যখন আপনি করবেন, অ্যাসেসমেন্ট করবেন, ইভ্যালুয়েশন করবেন, তখন তো পুরো লাইফ সাইকেলই কনসিডার করবেন, তাই না? এটা যদি আপনার আরওআই কে সাপোর্ট করে, যে আপনি যে পজিটিভের কথা বললেন, ওভারঅল যদি আপনার আরওআই যেটা রিকোয়ার্ড সেটা যদি আপনার কস্ট অফ ক্যাপিটাল থেকে বেশি হয়, তাহলে অবশ্যই আপনি অ্যাকসেপ্ট করবেন, তাই না? বুঝতে পারছেন? একমত না দ্বিমত? এগ্রি অর ডিসএগ্রি? তাহলে এই ছিল আমাদের এই চ্যাপ্টারের অঙ্ক। আর অঙ্কটা আমাদের কিছু থিওরি আছে, দেখতে পারেন চাইলে। এখন যে কোনো কোশ্চেন। বাজেটিং এ এটুকুই ছিল, আরো অ্যাডভান্স বাজেট আপনারা শিখবেন ইয়েতে, P2 তে আপনারা বাজেট শিখবেন আরো। এখন একটু আগে যেটা বললেন যে ফরকাস্টিং কিভাবে করা যায়, একটা তো বাজেট করলাম আর একটা হচ্ছে ফরকাস্টিং, একটু ডিফারেন্স আছে। স্যার অবশ্যই আছে স্যার, হিউজ ডিফারেন্স আছে এখানে। সো আমরা চ্যাপ্টার নম্বর 10 এ দেখবো ফরকাস্টিং টেকনিক্স গুলো, যেটা আমি আমাদের এই কোর্সের শুরুতে একটা অলরেডি শেখানো হয়ে গেছে, শিখছেন আপনারা যারা প্রথম ক্লাসটা করছেন। হাইলো মেথড শিখছেন না? জি স্যার শিখাইছেন আপনি। হ্যাঁ, এরপরে রিগ্রেশন আর টাইম সিরিজ, এইগুলো আসলে সরাসরি আমাদের টাইম সিরিজ আপনারা জানেন স্ট্যাটিস্টিক্স থেকে আসছে, রিগ্রেশন এটাও স্ট্যাটিস্টিক্স। তো বিজনেস ম্যাথে ছিল স্যার। তো পারেন তাই না? পারেন না, ভুলে গেছেন? স্যার একটু একটু তো মনে আছে, বাকিটা জানি না স্যার। আচ্ছা, সো এই জিনিসগুলো আমরা দেখবো যে হাউ ক্যান উই ইউজ দিস টেকনিক্স টু ফরকাস্ট দ্য ফিউচার লেভেল অফ অ্যাক্টিভিটি, লেভেল অফ কস্ট, লেভেল অফ রেভিনিউ, আমরা কিভাবে এস্টিমেট করতে পারি কোয়ান্টিটি, রেভিনিউ বা কস্ট, এগুলো কিভাবে আমরা ফরকাস্ট করতে পারি। সো এই ফরকাস্টিং যত অ্যাকুরেট হবে বাজেটটাও তত ভালো হবে। দেখেন ফরকাস্ট এন্ড বাজেটিং, বাজেট আর বেসড অন ফরকাস্ট। সো ফরকাস্টের উপরে ভিত্তি করে বাজেটগুলো তৈরি করা হয়। সো ফরকাস্টিং আমরা কিভাবে করতে পারি এই চ্যাপ্টারে আমরা শিখবো। এরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করে, স্যার কিছু মনে করলে কাইন্ডলি স্ক্রিনটা কি শেয়ার করে ডিসকাশন। ও আচ্ছা সরি আমি আবার ওই শেয়ার অপশনটা করে ফেলছি, ভুলে গেছি। Chapter number 10, forecasting techniques. So there are
3 types of techniques discussed in this chapter, but আরো অনেক টেকনিক আছে, এখানে জাস্ট 3টা টেকনিক এখানে ইউজ করছে এরা, এবং আমার মনে হয় সাফিসিয়েন্ট। টিচিং এ কেউ থাকলে রিগ্রেশন ভালো পারার কথা, যদি রিসার্চ করে থাকেন। আর হাইলো মেথড অলরেডি শেখানো হয়েছে, তারপরে আমি আবার আলোচনা করব। ফরকাস্টিং কেন দরকার? কারণ ফরকাস্টিং ইজ রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ বাজেট অর মোর অ্যাকুরেট বাজেট। ফরকাস্টিং করতে পারে আমরা হোয়াট উইল বি দ্য ফিউচার ভলিউম অফ আউটপুট অর সেলস, হোয়াট উইল বি দ্য টোটাল সেলস রেভিনিউ, হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস, হোয়াট উইল বি দ্য কস্ট, ফিক্সড কস্ট অর ভেরিয়েবল কস্ট অর মিক্সড কস্ট। এইসব কারণে আমাদের ফরকাস্টিং করতে হতে পারে। তো ফরকাস্টিং আমরা কিভাবে করি? আমাদের ডায়াগ্রাম বলছে, চ্যাপ্টার ডায়াগ্রাম, হাইলো মেথড ইউজ করব, রিগ্রেশন ইউজ করব, টাইম সিরিজ ইউজ করব। সো এটা আমরা একটা একটা করে দেখি যে কিভাবে ফরকাস্টিং করতে পারি। ফরকাস্টিং যত অ্যাকুরেট হবে আপনার বাজেট তত বেশি অ্যাকুরেট হবে, তত বেশি কম্পারেবল হবে, তত বেশি কস্ট কন্ট্রোলের জন্য কাজে লাগবে। সো আমরা প্রথমে যদি হাইলো মেথডটা দেখি, তাহলে আমরা বলছিলাম যে আমরা কি করব, ডিফারেন্স ইন কস্ট কে ডিফারেন্স ইন অ্যাক্টিভিটি দিয়ে ডিভাইড করলে আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাই। এটা আপনাদের আমি দেখাইছিলাম, ওই জিনিসটা আমি আমার মনে হয় আবার শেয়ার করতে পারি আপনাদের সাথে, যেটা দিয়ে আমি এর আগে আপনাদের চেষ্টা করছিলাম বোঝানোর জন্য। সেটা তো আপনাদের এখানে আছে, এত তো যাবো। প্রথম যে চ্যাপ্টারটা করাইছে, এখানেই তো ছিল। এই যে এইটা দিয়ে আমরা করতে পারি হাইলো মেথড। এটা তো দেখাইছিলাম তাই না প্রথম ক্লাসে? এটা আপনাদের ইয়েতে দেওয়া আছে, সিএম স্পেসে দেওয়া আছে। সো হাইলো মেথড হচ্ছে হাইয়েস্ট লেভেল এবং লোয়েস্ট লেভেলের ডিফারেন্স নিয়ে আমরা এটা করতে পারি। সো এখানে রিগ্রেশনে আপনারা এই জিনিসটা পাবেন, এই ইকুয়েশনটা বোঝা জরুরি। এটার ভিতরে এটা দেখো, আমি এটা মডিফাই করে ফেলছি। আচ্ছা আমি পাশে দেখাই দিচ্ছি এটা। যে কোনো একটা ওয়ার্ড ফাইলে দেখাই দিই। এই ইকুয়েশনটা আপনি পারেন না সবাই? এটা লিনিয়ার বা স্ট্রেট লাইন ইকুয়েশন, যেটা আপনাদের রিগ্রেশনেও লাগবে, সব ক্ষেত্রে লাগবে। এটা দেখবেন এখানে আমরা যদি কস্ট ফাংশন এটা ইউজ করতে যাই, ওয়াই সমান কি বলেন তো? এটা
আমরা টোটাল কস্ট হিসেবে কাউন্ট করতে পারি যেহেতু আমরা Right, total accounting cost. রাইট, টোটাল কস্ট বা মিক্সড কস্ট। এই সময় আমরা কি বলি? এটাতে কনস্ট্যান্ট মানে ফিক্সড কস্টকে রিপ্রেজেন্ট করতে পারি। রাইট, টোটাল ফিক্সড কস্ট বা কনস্ট্যান্ট, যেটা কি অন্যের উপরে ডিপেন্ড করে না, কোয়ান্টিটি বা ভলিউম বা অন্য ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না। আর বি আমরা বলছিলাম এটাকে আমরা বলি ভেরিয়েবলস, না? আর কস্ট আমরা বলি ভেরিয়েবল কস্ট পার ইউনিট। পার ইউনিট কেন? কারণ এটা হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করে। মানে এক্স যেদিকে যাবে বিও সেদিকে যাবে। কোয়ান্টিটি আপনারা জানেন যে কোয়ান্টিটি যত বেশি হবে ভেরিয়েবল কস্ট তত বাড়বে, আর কোয়ান্টিটি যত কমবে ভেরিয়েবল কস্ট কি তত কমতে থাকে, তাই না? জি স্যার। এটা তো সবাই বোঝেন, তাই না? এইটা যদি এগুলো চেঞ্জ হতে পারে, বাট মেইন কথা হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট বা ফিক্সড, বি হচ্ছে ভেরিয়েবল, এক্স হচ্ছে ভলিউম বা কোয়ান্টিটি, আর ওয়াই হচ্ছে টোটাল। এটাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা পাবো এটা ডিপেন্ড করে কার উপরে? এইগুলোর উপরে। ওয়াই হচ্ছে ডিপেন্ড করবে কার উপরে? এর উপরে এবং বি এর উপরে, প্লাস এটা তো বি এবং এক্স এর দুইটার ফাংশন। সো ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ এক্স যেদিকে যাবে ওয়াই সেদিকে যাবে। কোয়ান্টিটি যত বাড়বে কস্ট তত বাড়বে। এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে, আমরা যখন অঙ্কটা করব তখন বেশ কাজে লাগবে। সো হায়ার মেথড অর্থাৎ বি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? বি এর ভ্যালুটা বের করব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। হায়ার মেথডে যেটা করব আমরা চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন অ্যাক্টিভিটি, যেটা আপনাদের বইতে বলা হচ্ছে যে এটাকে আপনাদের বইতে বলছে ইনক্রিজ ইন কস্ট আর ইনক্রিজ ইন অ্যাক্টিভিটি বা ভলিউম। এটা আপনাদের বইয়ের ভাষ্য আর কি। আপনাদের বইতে যাকে বলা হচ্ছে ইনক্রিজ ইন কস্ট ডিভাইডেড বাই ইনক্রিজ ইন অ্যাক্টিভিটি। অর্থাৎ একটা যদি প্রবলেম দেখেন তাহলে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। Great Oak Limited has had the following output and cost result for last 4 years. এখানে year 1, year 2, year 3, year 4। এখন আপনারা বলেন হাইয়েস্ট কোন ইয়ারে? বুঝতে পারছেন আস্তে আস্তে বাড়ছে আর কি। হাইয়েস্ট কত? 4 years ইয়ার 4 এ 10,000। এটা হাইয়েস্ট ইউনিট, এটা একটু হয়ে গেছে, সরে গেছে। এটা হচ্ছে হাইয়েস্ট অ্যাক্টিভিটি আর এটা হচ্ছে হাইয়েস্ট কস্ট, তাই না? জি স্যার। সো হাইয়েস্ট কস্ট থেকে যে আমরা যে লোয়েস্ট কস্টটা মাইনাস করবো, যেটা মেথডের নাম হাই লো, হাই থেকে লোটা মাইনাস করবো, উপরে থাকবে কস্টের ডিফারেন্স আর নিচে থাকবে হচ্ছে ইউনিটের ডিফারেন্স। তাহলে আমরা পেয়ে যাব এইটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট আমরা পেয়ে যাব। তাহলে যেটা বললাম আমরা ভেরিয়েবল কস্ট পার ইউনিট, তাহলে আমরা পেয়ে যাব ভেরিয়েবল কস্ট পার ইউনিট। যেমন আপনাদের অঙ্ক যদি বইতে দেখায়, এটা যখন সলভ করছে দেখেন, একেবারে সহজ, আপনি পারবেন, সবাই পারবেন, একেবারে সিম্পল একটা ওয়ে। কিন্তু সমস্যা হচ্ছে ফরকাস্টিং মডেল গুলো দুর্বলতা আছে। এই দুর্বলতা উইকনেসেস গুলো ওভারকাম করতে পারলে ইটস ওকে, আর যদি উইকনেসেস গুলো থেকে যায় তাহলে আপনার ফরকাস্টটা রিলায়েবল হবে না। এই জন্য ড্রব্যাকস গুলো জানতে হবে। এই জন্য আমরা মাল্টিপল মেথড ইউজ করে আমরা এগুলো সলভ করার চেষ্টা করতে পারি। এই যে দেখেন আমরা যেটা বললাম আমাদের কোশ্চেনে যেটা আছে, দেখি হাইয়েস্ট বললাম, হাইয়েস্ট লেভেল হচ্ছে 10,000, লোয়েস্ট লেভেল 5,000। তাহলে 10,000 থেকে 5,000 মাইনাস করলে ডিফারেন্স হচ্ছে ভলিউম বা ইউনিটি ডিফারেন্স 5,000। কস্ট যদি আমরা বলি 46,000 থেকে যদি আমরা 26,000 মাইনাস করি তাহলে ডিফারেন্স থাকবে 20,000। সো কস্টের ডিফারেন্সকে যদি আমরা ইউনিট ডিফারেন্স দিয়ে ভাগ করি তাহলে 4 হওয়ার কথা হচ্ছে ভেরিয়েবল কস্ট। এই যে দেখেন হাইয়েস্ট কস্ট মাইনাস লোয়েস্ট কস্ট, হাইয়েস্ট ইউনিট মাইনাস লোয়েস্ট ইউনিট, এটাকে বলা হয় হাই লো মেথড। তাহলে যেটা বের হবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বা বি এর ভ্যালু। এটা ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এটা না পারার কিছু নাই।
তাহলে ফিক্সড কস্ট কিভাবে বের করবো? হাই পয়েন্টেও করতে পারেন, লো পয়েন্টেও করতে পারেন। যদি হাই পয়েন্টে করতেন কি হতো, 10,000 ইউনিটস তৈরি হয়েছে, আমরা ভেরিয়েবল কস্ট বললাম প্রতি ইউনিটে 4 করে, তাহলে টোটাল কত হবে? ভেরিয়েবল কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট কত হবে? 40,000। 40,000। তাহলে টোটাল কস্ট কত এখানে? 46, তাই না? 46। তাহলে এখানে 46 এর ভিতরে যদি 40 হয় হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট, তাহলে বাকিটা কি? ফিক্সড। সিমিলারলি আপনার লো লেভেলে করলে এটা হবে যদি লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার রিলেশনশিপ থাকে। আর লিনিয়ার রিলেশনশিপ না থাকলে দেখবেন হাই পয়েন্টে একরকম রেজাল্ট আসবে, আর লো পয়েন্টে কি আর এক ধরনের ফিক্সড কস্ট চলে আসবে। তখন তার মানে দ্য রিলেশনশিপ ইজ নট লিনিয়ার। তখন বুঝতে হবে যে আমার অ্যাজাম্পশন ভ্যালিড না। আমি ধরে নিয়েছিলাম যে কস্ট, দেয়ার ইজ এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন কস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, মানে অ্যাক্টিভিটি যেভাবে বাড়ে, যেই রেটে বাড়ে আপনার কস্ট সেইভাবে বা একটা ফিক্সড পার্সেন্টে বাড়ে। এটা ধরে নিয়ে এই হাই লো মেথড আমরা করে থাকি। যদি ওই অ্যাজাম্পশন পূরণ না হয়, মানে যদি স্ট্রেট লাইন হয়, আঁকা বাঁকা লাইন হয়, তাহলে কিন্তু আপনার এই ফিক্সড কস্ট লো লেভেলে একরকম দেখাবে, আর কি হাই লেভেলে আর এক ধরনের দেখবে। তখন দেখবেন হাই লো মেথড ইজ নট ইফেক্টিভ অর ইউজফুল ফরকাস্টিং টেকনিক ইন দিস সিচুয়েশন। সো লো লেভেলে দেখেন সেম রেজাল্ট। লো লেভেলে 26,000 টোটাল কস্ট, তার ভিতরে 5,000 ইউনিটের জন্য এটা। তো 5,000 ইউনিট যদি প্রতি ইউনিট 4 করে ভেরিয়েবল কস্ট লাগে, তাহলে 5,000 মাল্টিপ্লাইড বাই 4, তাহলে আমরা পাচ্ছি 20,000 হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল কস্ট যেহেতু 26,000, সেহেতু ভেরিয়েবল কস্ট যদি আমরা মাইনাস করি তাহলে পেয়ে যাচ্ছে ফিক্সড কস্ট। তো লিনিয়ার রিলেশনশিপ থাকলে হাই লেভেলেও যা হবে ফিক্সড কস্ট, লো লেভেলেও কি হবে? সেম হবে, তাই না? যে কোনো একটা লেভেল বের করলে চলবে, কিন্তু দুই লেভেলে সেম রেজাল্ট আসবে। এটা কি বুঝছেন সবাই, ফিক্সড কস্ট বের করা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন ইকুয়েশনটা চাইলে লিখতে পারি। ইকুয়েশন যেটা আমরা বললাম লিখবো, ইকুয়েশনটা কি দাঁড়ালো তাহলে? ইকুয়েশন দাঁড়ালো y ইজ ইকুয়াল টু এর মান, এর ভ্যালু পেলাম হচ্ছে ফিক্সড কস্ট 6,000 প্লাস ভেরিয়েবল কস্ট পেলাম 4, আর x তো x কোয়ান্টিটি। তাহলে আমরা এই ইকুয়েশনে আমরা x বললে y বের করে দিতে পারবো, y বললে x বের করে দিতে পারবো। এটা হচ্ছে ফরকাস্টিং টেকনিক একটা, যে আমরা ফরকাস্ট করতে পারি আমার কোম্পানির এই কস্ট গুলো। কিভাবে ফরকাস্ট করতে পারি আমরা জানি, উই নো দ্যাট 6,000 is our fixed cost and $4 per unit is our variable cost. So if you are supplied the information of quantity or cost, মানে x বললে আমরা y বলতে পারবো, y বললে আমরা x বলতে পারবো। তাহলে একটা ভ্যালু নোন হলে আর একটা আননোন ভ্যালু আমরা বের করতে পারবো, এটাকে ফরকাস্টিং বলা হয়। সো x জানলে y বলতে পারবো, y জানলে x বলতে পারবো। যেমন আমাদের দেখেন অঙ্কের পরের অংশ আমাদের বলে দিছে যে x কত হলে y কত হবে। আমরা যদি কোশ্চেনটা দেখি, ইন ইয়ার 5 আমরা 4 বছরের যে ডেটা, তার ভিত্তিতে আমরা একটা রিলেশনশিপ দাঁড় করালাম। আমরা কি রিলেশনশিপ দাঁড় করালাম? এই যে এই রিলেশনশিপটা, তাই না? ফিক্সড কস্ট 6,000, ভেরিয়েবল কস্ট পার ইউনিট 4। এটা তো ক্লিয়ার সবাই, তাই না? এটা ক্লিয়ার? জি স্যার আমি বুঝতে পারছি। এই রিলেশনশিপটা আমরা এই 4 ইয়ার্স এর ডেটার উপরে বেস করে করলাম। এখন ইয়ার 5 6 আমরা এক্সপেক্ট মানে ফরকাস্ট করতে পারবো কিভাবে? বলছে যে যদি in 5 the output is expected to be 13,000 units, calculate the expected cost. Inflation may be ignored. Inflation বলছে ইগনোর করা যাবে, কিন্তু এখানে কথা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু 5,000 থেকে 10 13 নাই, কিন্তু উইথিন, মানে এটা কিন্তু এই রেঞ্জের ভিতরে নাই। এখন 13,000 কিন্তু তার ক্যাপাসিটি থাকতে হবে। যদি এটা রিলেভেন্ট রেঞ্জের বাইরে হয়ে যায় তাহলে কিন্তু এখানে এটা ভ্যালিড হবে না। সো 13,000 এর জন্য তখনই আমরা এস্টিমেটটা কারেক্ট হবে ইফ fixed cost and variable cost কি বলো follows the cost behavior pattern or their cost behavior remain unchanged. তাদের কস্টের চরিত্র যদি ঠিক থাকে, অর্থাৎ ফিক্সড থাকবে, ভেরিয়েবল কি করবে? ভ্যারি করবে, তবেই কেবলমাত্র এই অ্যাজাম্পশনটা কারেক্ট, এই ফর্মুলা। তাহলে ইউনিট যেহেতু x, সেহেতু x এর জায়গায় 13,000 বসাই দিলে আমরা পেয়ে যাব টোটাল কস্ট কত হবে, 4 ভেরিয়েবল কস্ট। আর আমাদের কোশ্চেনে ইউনিটটা বলে দিয়েছে আমাদের, ইউনিটটা যদি বলে দেয় কত হাজার, ইউনিটটা আমাদের বলছে 13,000। x মাল্টিপ্লিকেশন সাইন দিলে আবার এটাই থাকে, আমরা মাল্টিপ্লিকেশনের পরিবর্তে স্টার ইউজ করতে পারি। আমরা পেয়ে যাচ্ছি যে টোটাল কস্ট হওয়া উচিত 13,000 ইউনিট তৈরি করার জন্য, যদি 6,000 ফিক্সড কস্ট থাকে ফিক্সড, আর এখানে হচ্ছে 4 13 52,000। তাহলে 52,000 আর 6,000 টোটাল y এর ভ্যালু হওয়া উচিত 58,000। ঠিক আছে না? ঠিক আছে,
জি তাহলে এইটা ফরকাস্টিং এর একটা টেকনিক হাইলো মেথড। এই মেথড ইউজ করে আমরা চাইলে ফরকাস্টিং করতে পারি 58,000। এটা একদম সহজ একটা মেথড, আপনারা সবাই পারবেন। এখন আমরা আসি রিগ্রেশন। রিগ্রেশন হলে কি করব আমরা? কেউ কি মাল্টিপল রিগ্রেশন করছেন কখনো? তাহলে 1 নম্বর দেখলাম আমরা হাইলো মেথড হয়ে গেল আমাদের। রিগ্রেশন অ্যানালাইসিস আমরা দেখব। রিগ্রেশন অ্যানালাইসিসে যেটা আমি অলরেডি বলে ফেলছি যে y = a + bx, y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y ডিপেন্ড করবে a এর উপরে এবং b এর উপরে x এর উপরে। সো a হচ্ছে এখানে কনস্ট্যান্ট বা ইন্টারসেপ্ট বলা হয় এটাকে, যার ভ্যালু ফিক্স থাকে, আর b হচ্ছে আমাদের ভেরিয়েবল বা গ্রেডিয়েন্ট, আর x হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো একই জিনিস যদি আমরা রিগ্রেশন দিয়ে করি তাহলে b এর মান কত হবে? ভেরিয়েবল কস্ট যেটা আমরা বললাম তার মানটা কেমন হবে, ফর্মুলাটা আমাদের এখানে দেওয়া আছে। n নাম্বার অফ অবজারভেশন বা নাম্বার অফ হতে পারে শপ, হতে পারে ওয়্যার হাউস, হতে পারে প্রোডাক্ট, যাই হোক না কেন, সামেশন সমষ্টি x আর y এর গুণফলের সমষ্টি, তার সঙ্গে n টা মাল্টিপ্লাই করব মাইনাস সামেশন x সামেশন y। এটা আপনারা ম্যাথ করছেন জানেন, x এর সমষ্টি x এর সাথে y সমষ্টি গুণ করবে। এখানে n এর অর্থাৎ নাম্বার অফ অবজারভেশনের মাল্টিপ্লিকেশন করব সামেশন x স্কয়ারের সাথে, তার থেকে মাইনাস করব সামেশন x এর y স্কয়ার। এটা প্রমাণ আমার বোঝানো সম্ভব না, কারণ এটা আপনারা ম্যাথে করছেন। আমরা শুধু ইকুয়েশনটা ধরে নিচ্ছি, রেডি পেয়ে গেছি আমরা। এখন n হচ্ছে নাম্বার অফ পেয়ারস অফ ডেটা, কয়টা অবজারভেশন আমরা দেখব। আর এর মান কিভাবে বের করব? y বার মাইনাস bx বার। y বার আপনারা বোঝেন, এটা হচ্ছে y এর এভারেজ স্যার। এভারেজ, গড়, মিন ভ্যালু, আর x এর মিন ভ্যালু। 6টা অবজারভেশন থাকলে 6টা যোগ করে 6 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, 10টা থাকলে 10টা যোগ করে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব, তাই না? তো এই যে একটা অঙ্ক দেওয়া আছে দেখেন, এই একটা অঙ্ক দিয়ে বলছে এখন আপনি রিগ্রেশন মেথড ইউজ করে এটাকে এস্টিমেট করে। এটা কিন্তু হাইলো মেথড দিয়েও করতে পারতাম, কিন্তু এখানে হাইলো মেথডে করলে আমাদের যেটা লাগে, একটা লাগবে অ্যাক্টিভিটি বা ভলিউম, একটা লাগবে কস্ট বা রেভিনিউ। তো এখানে দুইটাই ডলার, এই ক্ষেত্রে দেখেন এরা করছে রিগ্রেশন দিয়ে। সো রিগ্রেশন দিয়ে কিভাবে করা যায় কাজটা আমরা দেখবো। স্যার এখানে একটাকে x ধরতে হবে, একটাকে y ধরতে হবে স্যার। যেমন একটাকে অ্যাডভার্টাইজিং ধরলে- এক্সপেন্ডিচার আর যেকোনো সেলস একটাকে ধরলে রেভিনিউ। চলবে? না স্যার, যেকোনো একটাকে ধরা যাবে না। যেটা হচ্ছে যেটা একটার উপর একটা ডিপেন্ডেন্ট সে হবে y, আর যে ডিপেন্ডেন্ট না সে হবে x। হচ্ছে- অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার হচ্ছে স্যার ডিপেন্ডেন্ট না, সে যত বাড়বে কমবে, সেলস তার উপর ডিপেন্ড করে বাড়বে কমবে, তো সেলস হবে y আর অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হবে x। রাইট, তাহলে যেটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে y, আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা কি x, এই তো। এইভাবে আমরা ডিফাইন করছি এখানে, y হচ্ছে ডিপেন্ডেন্ট আর x হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। দেখেন মার্কাস কি নামটা দেখা যাচ্ছে না। লিমিটেড ইজ এ স্মল সুপারমার্কেট চেইন দ্যাট হ্যাজ 6 শপ। এই যে n হচ্ছে এখানে 6, মোট শপের সংখ্যা কয়টা? 6। এখানে যতবার n আছে ততবার আপনারা 6 ইউজ করবেন। এরপরে দেওয়া আছে দেখেন যে the marketing director is interested in the relationship between the amount that they spend on advertising and the sales revenue that they achieve. She has collected the following information for the 6 shops for the previous year. তো স্যার গত আমার একটা 6 কথা ছিল স্যার। বল। স্যার এই যে x আর y আমি যেটা বলছি স্যার, এখন স্যার বাকিরা বুঝতে পারছে কিনা সেটা আপনি একটু বলে দেন স্যার, আপনার সুন্দর করে স্যার। হ্যাঁ, এটা তো বলবোই, এটা তো অঙ্ক যখন করব তখন বলবোই। আমি কিন্তু বুঝি নাই স্যার আসলে। আচ্ছা, এখন আমি এটা বলবো পরে। লিনিয়ার রিগ্রেশন কিন্তু এরা বলে নিয়েছে লিনিয়ার রিগ্রেশন থাকতে হবে, নাহলে কিন্তু রিগ্রেশন অ্যানালাইসিসে হবে না। লিনিয়ার বলতে আমরা বললাম রিলেশনশিপটা হবে ডিরেক্ট, অর্থাৎ যদি একটা বাড়ে আর একটা বাড়বে, আর একটা কমবে আর একটা কমবে। হ্যাঁ, সো যারা বোঝেন না আবার বলে এখানে আসেন। y = a + bx, y কি এখানে ডিপেন্ডেন্ট আর x কি ইন্ডিপেন্ডেন্ট। এই যে জিনিসটা আমরা এখানে বুঝছিলাম, সেম জিনিস। বুঝতে পারছি না স্যার, কে ডিপেন্ডেন্ট আর কে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেমন এখানে দেখেন টোটাল কস্ট ডিপেন্ড করে কিসের উপরে? ইউনিট প্রডিউসের উপরে ইউনিট প্রডিউসের উপরে, কারণ ইউনিট যত বেশি তৈরি হবে কস্ট কি হবে তত বাড়বে। বাড়বে।
আর ইউনিট যত কমবে কষ্ট কি তত কমে যাবে। কমবে। তাহলে এই কস্ট ডিপেন্ড করে কার উপরে? ইউনিটের উপর। প্রডিউসের উপরে। তাহলে ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক্স কি Independent। ইন্ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে স্বাধীন। কিন্তু এখানে এ কেন আসলো? কারণ আমরা জানি যে যদি প্রোডাকশন নাও হয় তবুও কিছু কস্ট আছে যেটা হবে, আছে না? যেমন ফিক্সড কস্ট। আপনি যদি কোনো মাসে প্রোডাকশন বন্ধ রাখেন তবু ফ্যাক্টরির ভাড়া দেওয়া লাগবে না, জি স্যার। ম্যানেজারের স্যালারি দেওয়া লাগবে না, সুপারভাইজারের বেতন দেওয়া লাগবে না, যাদের মান্থলি বেতন দেন, এই খরচগুলো হবে আপনার, অবশ্যই হতেই থাকবে। সো ওয়াই হচ্ছে ফিক্সড কস্ট আর বি হচ্ছে ভেরিয়েবল কস্ট, কারণ কোয়ান্টিটির সাথে সাথে যাই, কোয়ান্টিটি কমলে ও কমবে, কোয়ান্টিটি বাড়লে ও বাড়বে। ক্লিয়ার এখন? এই রেস্ট্রিক্টেড কেসে আমি ধরতে পারি না। বুঝলাম না। এই অঙ্কটার ক্ষেত্রে এক্স এবং ওয়াই, একটা হচ্ছে সেলস, একটা হচ্ছে কস্ট, নট প্রডিউস। না, এখানে এটা হচ্ছে কস্ট, এটা হচ্ছে ইউনিট। এই জায়গাটা বুঝছি। এই যে লিখে দিচ্ছে, আপনি এটা না, এটা আপনার এই এক্স ওয়াই আপনার বোঝার দরকার নেই। আপনি বোঝেন যে যেটা ডিপেন্ড করবে সে আসবে, সে হচ্ছে এই পাশে, আর যে স্বাধীন থাকবে সে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা মনে রাখবেন জাস্ট। কারণ আপনার কোশ্চেনটা কি ছিল আমি বুঝিনি। আমার কোশ্চেনটা স্যার, এই যে অঙ্কটা দেখালেন সেলস আর কস্ট, না, সেলস আর অ্যাডভার্টাইজিং। সরি সেলস আর অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, ওয়াই কিভাবে, সেলসটা কিভাবে ইন্ডিপেন্ডেন্ট? সরি, আপনি বলেন এই অ্যাড বেশি দিলে সেলস কি বাড়ার সম্ভাবনা থাকে না, থাকে না? ও অ্যাডভার্টাইজমেন্ট বেশি দিলে সেলস কি বাড়ে না, বাড়ে না? আমি বুঝতে পারছি স্যার। বাড়ে। তাহলে সেলস কার উপর ডিপেন্ড করে? সেলস অ্যাডভার্টাইজমেন্টের উপর। আমি অ্যাডভার্টাইজমেন্ট কি সেলস এর উপর ডিপেন্ড করে? না, আমি বুঝছি স্যার, আমার বুঝা ক্লিয়ার। সমস্যা নেই, ক্লিয়ার এখন? ক্লিয়ার? আমার ক্লিয়ার, 100% ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আপনি খেয়াল করবেন যে কোনটা ডিপেন্ড করে, সে হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়াই, আর যে ডিপেন্ড করবে না সে হচ্ছে, যার উপরে ডিপেন্ড করবে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। খেয়াল করি নাই। ওকে, এখানে শুধু একটা ভেরিয়েবল আছে, সেলস শুধু অ্যাডভার্টাইজমেন্ট না, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এইটা আমাদের এখানে যেটা দেয়া আছে শুধুমাত্র এটা হচ্ছে কি বলে এটাকে বলে হচ্ছে ইউনিভেরিয়েট অ্যানালিসিস বলে, অথবা অ্যানোভা, ওয়ান ওয়ে অ্যানোভা কি, একটা ভেরিয়েবল। কিন্তু সেলস কিন্তু শুধু অ্যাডভার্টাইজমেন্ট না, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। সো ওইগুলো আমরা চাইলে আনতে পারি, এটা আমরা পরে একটু দেখাবো আপনাদেরকে, আপনাদের সিলেবাসে নাই, এমনি জানার জন্য। আচ্ছা, এখানে কিছু ফিগার বলে দিচ্ছে, দেখেন, দ্য সাম অফ দ্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এক্স কলাম ইজ 450। এটা না বললেও আপনি বের করতে পারবেন, এটা যোগ করলে পারবেন না? 80 আর 60 140, তার সাথে 120 যোগ করলে 260, 260 এর সাথে 90 যোগ করলে 350, 350 এর সাথে 70 যোগ করলে 420, তার সাথে 30 যোগ করলে 450। পারবো না আমরা এমনিতেই? পারবো? জি স্যার, করা যাবে। অ্যাডভার্টাইজিং এর সমষ্টি, এটাকে বলা হচ্ছে সামেশন এক্স বা সাম বা সামেশন। আর ওয়াই সমষ্টি হচ্ছে 4050, এটা না বলে আমরা বের করতে পারবো। এরপরে ওরা বলছে এক্স ওয়াই এর সমষ্টি হচ্ছে 3,26,500, এটা পরের পেজে করে দেওয়া আছে অবশ্য। এক্স আর ওয়াই কে আমরা গুণ করব, মাল্টিপ্লাই করব। এক্স যেমন 80 সাথে 730, 60 সাথে 610, গুণ করার পরে যেটা বের হবে তার সেগুলোকে টোটাল করলে বের হবে 3,26,000। এটা বলে দিয়েছে ওরা। এক্স স্কোয়ারের সামেশন বলছে 38,300, এক্স স্কোয়ারের সামেশন বলতে এটা যদি এক্স হয়, 80 স্কোয়ার হবে 28 64 6400, 60 স্কোয়ার হবে 634 3600। এরকম প্রত্যেকটাকে স্কোয়ার করলে তার সমষ্টি হবে এটা। ওয়াই এর প্রত্যেকটাকে স্কোয়ার করলে তার সমষ্টি হবে এটা। চারটা আমাদের বলে দিচ্ছে, চারটা কিভাবে পেলাম এই পেজে দেখেন, ভেঙে ভেঙে দেখাইছে। এই কলামটা হচ্ছে এক্স যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, আর এই কলামটা হচ্ছে ওয়াই যেহেতু এটা ডিপেন্ডেন্ট। এই 80 730 80 730। এখন টেবিলটা বুঝতে পারছেন? অ্যাডভার্টাইজিং কে এক্স হচ্ছে, সেলস কে ওয়াই হচ্ছে, এটা ক্লিয়ার? আর এটা যোগফলের সমষ্টি, এখানে টোটাল লেখা উচিত ছিল, এখানে আপনারা একটা বাম পাশে একটা কলাম করে নেবেন টোটাল, এটা অতিরিক্ত কলাম করে এখানে টোটাল লিখতে পারেন আপনারা চাইলে। এটা হচ্ছে টোটাল যোগফল। এক্স এর সমষ্টি হচ্ছে 450, ওয়াই সমষ্টি 4050। এক্স আর ওয়াই কে 80 সাথে 730 গুণ করলে এটা পাবেন আপনারা, যেমন আমরা টেস্ট করতে পারি। 80 এর সঙ্গে 80 এর সঙ্গে যদি আমরা 730 মাল্টিপ্লাই করি তাহলে পাবো হচ্ছে 58,400। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর সাথে ওয়াই এর ভ্যালু হচ্ছে 60 এর সাথে 610, 120 এর সাথে 880, 90 এর সাথে 750,
এইগুলো প্রত্যেকটা আমরা মাল্টিপ্লাই করে করে এক্স ওয়াই এর ভ্যালুগুলো আমরা বের করছি। আর এই যে 6টা সবগুলো যোগ করলে এটা আমরা পাবো 58 সাথে 36, তার সঙ্গে 1,05,000, তার সঙ্গে 67, এই 6টা যোগ করলে আমরা পাবো 3,26,500, যেটাকে বলছে সামেশন এক্স ওয়াই সমষ্টি, যে 3,26,500 আগের পেজে বলে দিচ্ছে 3,26,500। এক্স স্কয়ার, এক্স এর কলামটাকে স্কয়ার করবেন 28 64 6,400, জাস্ট স্কয়ার ক্যালকুলেটরে, অথবা 80 গুণ 80 স্কয়ার তো আমরা জানি 6,400, এইভাবে প্রতিটা বের করে তার সমষ্টি হচ্ছে এটা সামেশন। ওয়াই স্কয়ার, ওয়াই এর 730 এর স্কয়ার তো আপনারা বোঝেন, 730 কে 730 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে পাবো 5,32,900। এবার প্রত্যেকটা ওয়াই এর স্কয়ার বের করবো, করে তার সমষ্টি হবে 28,49,300। এই টেবিলটা সবাই পারবেন করতে? কারো বুঝতে সমস্যা হচ্ছে টেবিলটা? কারো সমস্যা থাকলে বলবেন, আমি যে কোনো কলাম না বুঝলে আমি আবার বলে দেবো এটা। এখন এই কলামের লাস্ট যে 1টা 2টা 3টা 4টা 5টা ফিগার এখানে দেওয়া আছে, 1 2 3 4 5, যেইগুলো আমাদের ফর্মুলাতে লাগবে এটা এখানে দেওয়া আছে। এখন ফর্মুলাটা কি হবে এর এখানেই দেখেন বলে দিচ্ছে, বি এর ভ্যালু বের করতে হলে আমাদের কি করতে হবে, এই ফর্মুলাটা আপনাদের মুখস্থ করতে হবে, উপায় নাই কোনো। এই ফর্মুলাটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। তবে আমরা প্ল্যান করছি আগামী কোশ্চেন গুলো আমরা যেটা করব, আগামীতে খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা এক্সামের কোশ্চেন 15 মিনিট আগে দিয়ে দেবো, আপনারা খাতার পাওয়ার 15 মিনিট আগে কোশ্চেন পেয়ে যাবেন, কিন্তু লিখতে পারবেন না। কোশ্চেনটা বসে বসে পড়বেন, কোথায় কোথায় দাগ দিবেন ইচ্ছা মতো, সমস্যা নাই। এটা তো ভালো হবে স্যার, টাইম সেভ হবে। হ্যাঁ স্যার একটা সময় ছিল তো 2015 সালের দিকে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ফর্মুলা গুলো কোশ্চেনে দেওয়া থাকবে। ফর্মুলা মুখস্থ করার ভিতরে কোনো কৃতিত্ব নাই, ফর্মুলা মুখস্থ রাখার ভিতরে কোনো ক্রিয়েটিভিটি নাই। ফর্মুলা গুলো কোশ্চেন ইনশাআল্লাহ দিয়ে দেবো সামনের দিক থেকে আস্তে আস্তে। এখন তো আমরা নিয়ে যাই স্যার ফর্মুলা না স্যার, ওটা অবশ্য ইয়ে মানগুলো নিয়ে প্রেজেন্ট ভ্যালু টেবল, প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালু টেবিল নিয়ে যান, ওই টেবিলে তো ক্যালকুলেশন করে বের করে ফেলা যায়। তাহলে স্যার আমরা কি ফর্মুলা এবার মুখস্থ করব স্যার? এইবারের জন্য আমি বলতে পারছি না, এইবারের জন্য মুখস্থ করে না, ডিসিশন হয়েছে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট একটু সময় লাগবে। হ্যাঁ, আর একটা কি হয় স্যার, আমি G02 পরীক্ষা দিতে যে দেখলাম যে সিলেবাসে স্পষ্ট বলা আছে যে রিগ্রেশন এই সিলেবাসের মধ্যে নাই, এটা করা লাগবে না, কিন্তু পরীক্ষায় যে দেখি যে স্যার ওইটা 10 নম্বরের আছে স্যার। এই কারণে আমার কনফিউশন আছে, আমি পাস করব কি ফেল করব। এই কোনটাই মানে জি স্যার, G02 তে রিগ্রেশনের একটা ইয়ে পড়ছে, হাইলো মেথড সিলেবাসে আছে, কিন্তু পরীক্ষা আসছে রিগ্রেশন মেথড 10 মার্কস। তাহলে তো স্যার আমি পরীক্ষা দিলাম 90 মার্কসের মধ্যে, ওই সিলেবাসে নাই কিন্তু দিয়ে দিছে, তাই তো? জি স্যার, আরো একটা অংশ পড়ছে স্যার, মানে সিলেবাস থেকে আসছে 82-3 মতো, আর স্যার এই বাদ বাকি যে 17 মার্ক 18 মার্ক এইটা স্যার সিলেবাসের বাইরে থেকে আসছে। এটা আনফরচুনেট, এটা আমরা ইনশাআল্লাহ সামনের দিকগুলো আমরা চেক করব সিলেবাসের সাথে। হ্যাঁ, আর এইগুলো স্যার ওই পরীক্ষায় কোনো ইয়ে করা হয় না স্যার, যে সিলেবাসের বাইরে থেকে আসছে তাহলে পাস নাম্বার একটু কমাই দেয় বা এরকম কোনো কিছু? না, এরকম বিষয় নাই। আসলে কি মনে করেন, আপনার 100% কারেক্ট না, আপনার 70 মার্কস কারেক্ট হলে আপনি পাস করে যেতে পারেন। হ্যাঁ, 100% মার্ক কারেক্টের তো দরকার নাই, এত মার্কস লাগে না পাস করার জন্য, 60 আপ হলে পাস হয়ে যায়। কিছু তো মানুষ পারবে না স্বাভাবিক, তবে সিলেবাসের ভিতরে থাকা উচিত। জি স্যার, কারণ কিছু থিওরি থাকে, কিছু ইস্যু থাকে, সেগুলো পারা যায় না। ক্রিয়েটিভিটি, কোশ্চেন যত খুশি ক্রিয়েটিভ করেন, যত বেশি কনটেক্সচুয়াল ফ্যাক্টর নিয়ে আসেন, বাট উইথিন দা সিলেবাস হওয়া উচিত। এটা সিলেবাসে যে টপিকস আছে সেই টপিকসে কোশ্চেন আসাটা আনফরচুনেট। টাইম তো কম দেয় স্যার, এত কখন ভাববো স্যার, টাইম তো অনেক কম, আর ম্যাথ হচ্ছে অনেক বড় থাকে স্যার। শোনেন, এটা কেন করে শোনেন, কারণ হচ্ছে আপনি যখন চাকরি করতে যাবেন, বিজনেস করবেন, তখন দেখবেন যে আপনার 3 দিনের ভিতরে আপনাকে একটা প্রজেক্ট রেডি করতে হবে, তখন আপনি টাইম কই পাবেন এত চিন্তা করার। এই প্রেশারটা যাতে নিতে পারেন, এই জন্য এক্সাম এগুলো করা হয়, বুঝছেন, যাতে করে আপনার পুরো এনভায়রনমেন্টটাকে খুব দ্রুত ক্যাপচার করে চিন্তা ভাবনার ভিতরে নিয়ে এসে একটা মডেল দাঁড় করে আপনি সলিউশন দিতে পারেন। এই জন্য প্রেশারটা আমরা এখানে দেওয়া হয় কোশ্চেনে, যে কত দ্রুত চিন্তা করে আপনি একটা জায়গায় নিয়ে যেতে পারেন। এই জন্য 100% পারফেকশন আসবে না, বাট একটা লেভেল পর্যন্ত আপনাকে যেতে হবে। কারণ আমরা যে বিজনেসের ডিসিশন গুলো, এটাকে 100% পারফেক্ট হয় ডিসিশন গুলো? কখনো না। হয় কি? সবসময় হয় না, সবসময় হয় না, বেশিরভাগ সময় হয় না। কারণ আমরা দেখা যাচ্ছে যে 5টা ফ্যাক্টর নিয়ে চিন্তা করছি, ফ্যাক্টর চলে আসছে আরো 2টা, তাই না?
এটা ফেভারেবল হতে পারে, আবার কি হতে পারে, আনফেভারেবলও হতে পারে। ভ্যাকসিন করতে গিয়ে কথা বললাম পিএইচডি সময় যে ইআরপি কি করেন, ইআরপি করেন কিনা, বা আপনার এই যে মডার্ন কস্ট ম্যানেজমেন্ট টুলগুলো করেন কিনা। বলে যে আমরা যা চিন্তা করছিলাম যে বাজেটেতে হয়ে যাবে, এই পরিমাণ ফ্যাক্টর আমাদের চিন্তা করতে হবে, এখন ইমপ্লিমেন্টেশনে গিয়ে দেখি নতুন নতুন ফ্যাক্টর বেড়ে যাচ্ছে, বাজেটও বেড়ে যাচ্ছে। এখন কিভাবে কনভিন্স করবো টপ ম্যানেজমেন্টকে? তারা তো বাজেট দিয়ে দিছে। এটা একটা বিপদ। তার মানে কি, এত বড় বড় টপ লেভেলের লোকজন, এত বড় বড় শিক্ষিত লোকজন হওয়া সত্ত্বেও কিন্তু পুরো সিচুয়েশন, পুরো সিনারিও, হোয়াট ক্যান হ্যাপেন, হোয়াট ফ্যাক্টরস ক্যান এফেক্ট দ্য ইমপ্লিমেন্টেশন, এটা কিন্তু তারা গেস করতে পারে নাই। কিছু না কিছু মিসিং তাদের থেকে গেছে। এটা হতেই পারে, এক্সামেও তাই। 100% পারফেক্ট হতেও পারে, নাও পারে, বাট দেখা হয় কতটুকু, কত পার্সেন্ট অ্যাকুরেসি আপনার আছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা এই বিতে এই ফর্মুলাটা আমরা আপাতত বসাই। এন তো আমরা বললাম কয়টা, সব 6টা। এন হচ্ছে 6 সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই মানে এক্স এর সমষ্টি, এক্স ওয়াই সমষ্টি, সরি এক্স ওয়াই বলছে, তাহলে এক্স ওয়াই সমষ্টি, অর্থাৎ এই যে এই কলামের সমষ্টি 3,26,500। আচ্ছা, আমি সমাধানটা পাশাপাশি দেখালে, টেবিলটা তো না করলেও পারতাম স্যার। হ্যাঁ টেবিলটা না করলেও পারতেন, রাইট। আমি বোঝানোর জন্য টেবিলটা দেখালাম। আপনার 5টা ফিগার যদি দিয়ে দেয় তাহলে টেবিলটা লাগবে না, যদি 5টা ফিগার না দেয় তাহলে তো অবশ্যই আপনার টেবিলটা লাগবে, তাই না? স্যার টেবিল ছাড়া যদি আমরা ক্যালকুলেটর করে সরাসরি বসাই দেই, হতে পারে। তো লিখতে তো অনেক টাইম লাগবে স্যার। হ্যাঁ এটাও ঠিক, লিখতে তো সময় লাগবে। এখন মার্কস কত দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে যে কতটুকু করবেন। স্যার যদি 5 মার্কস থাকে, আপনি তো আরো বিপদে ফেললেন দেখি। আর এটা ডিপেন্ড তো ওখানে লেখা থাকে ক্যালকুলেশন মার্কস। 10 মার্কসের জন্য স্যার ঠিক আছে যে এটা করা যাবে, মানে করতে বাধ্য, কিন্তু 5 মার্কসের জন্য করতে গেলে তো স্যার আর 5 মার্কসে হবে না। এই দেখেন এইটুকু হচ্ছে সমাধান, এইটুকু আর ওইটুকু পাবা কি 5 মার্কসে হবে না? আপনার সময় থাকে কত বলেন মোট? 120 মিনিট, সরি 180 মিনিট। জি 180 মিনিট, মার্কস কত? 5 না, টোটাল মার্কস কত? টোটাল 100 স্যার। তাহলে প্রতি মার্কসের জন্য আপনি কত মিনিট পাচ্ছেন? 1.8। 5 মার্কসের জন্য কত মিনিট পাবেন? তো 9 মিনিটে হবে কিনা বলেন? এইটুকু করতে কি 9 মিনিট লাগবে? স্যার আমি এটার কথা বলিনি, টেবিলটার কথা বলছি স্যার। টেবিলটা সহ 9 মিনিটে পারবেন কিনা? পারা যাবে, তারপরে অন্য ম্যাথ তো স্যার এটা মতো এত ইয়ে থাকবে না, অন্যগুলো তো আরো বড় থাকে স্যার। হ্যাঁ তাই তো, থাকবেই তো, ওখানে মার্কসও বেশি থাকবে, 20 মার্কস থাকবে। যখন 20 মার্কস থাকবে তখন আপনার হাতে সময় হচ্ছে 1.8, তো আপনার হাতে সময় থাকবে 36 মিনিট। 100% করছি, কোনো পরীক্ষায় 100% কারেক্ট হয়েছে এরকম তো মনে পড়ে না। পাস করার জন্য 100% কেন লাগবে? 70% 60% এর উপরে উঠলে পাস করে যাবে। তাহলে এখন আসেন আমরা এটা ইয়েতে বসাই দিই আমাদের ফর্মুলায়। পাস নিয়ে এত চিন্তা করেন না, আপনার কনসেপ্ট ক্লিয়ার করে পরীক্ষার হলে যান, পাস ইনশাল্লাহ হয়ে যাবে, এত টেনশনের কিছু নাই। তাহলে বি এর ভ্যালু আমরা যেটা বললাম, এন হচ্ছে 6টা সব 6 সামেশন এক্স ওয়াই, তো আমরা বললাম এখানে দেওয়া আছে যে সামেশন এক্স ওয়াই 3,26,500 এটা দিয়ে গুণ করবেন, মাইনাস সামেশন এক্স সামেশন ওয়াই, সামেশন এক্স 450, সামেশন ওয়াই হচ্ছে 4,050, 450 4,050। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমরা পাচ্ছি 1,36,500, আর নিচে কি দেওয়া আছে, এন মাল্টিপ্লাইড বাই সামেশন এক্স স্কয়ার, কিন্তু আমরা জানি 6, আর সামেশন এক্স স্কয়ার আমরা জানি যে এক্স স্কয়ার হচ্ছে 38,300, 38,300, আর সামেশন এক্স এর সমষ্টি সামেশন এক্স হচ্ছে আমরা জানি 450, তার স্কয়ার কত, 450 এর স্কয়ার যা হয়, তাহলে আমরা পাচ্ছি 1,36,500 কে 27,300 দিয়ে ভাগ করলে, যেটা আমরা ভেরিয়েবল কস্ট পারেন্ট বলছিলাম, এখানে তো ভেরিয়েবল কস্ট না, এখানে সেলস আর হচ্ছে অ্যাডভার্টাইজিং এর রিলেশনশিপ, তাহলে এটা আমরা কত পেলাম? 5, তাই না? এটা পাচ্ছি আমরা 5, আর এটা হচ্ছে বি এর মান বের করলো, বি এর মান ভেরিয়েবল কস্ট পার ইউনিট বা যেটা ভেরিয়েবল অংশ, আর ফিক্সড অংশ এর মান বের করতে হলে আমাদের লাগবে হচ্ছে y বার মাইনাস bx বার। y বার তো আপনারা জানেন y এর গড়, y এর গড় তো আপনারা বুঝতে পারছেন, মানে এই 6টা যোগ করে 6 দিয়ে ভাগ,
আর এক্স এর গড় মানে এই 6টা দোকানের এই যে অ্যাডভার্টাইজিং যোগ করে 6 দিয়ে ভাগ। তাহলে এই যে 5 জনের বয়সকে যোগ করে 5 দিয়ে ভাগ করলে এভারেজ এজ পাওয়া যায় না? যায় কি না? মনে আছে না আপনাদের? পার হচ্ছে স্যার 75 স্যার। হ্যাঁ, এই যে এই কটা যোগ করে দেবো, তাই না? এই কটা যোগ করলে 450 কে 6 দিয়ে ভাগ স্যার। 450 আমাদের এখানে দেওয়া আছে। ও এটা ছবিটা 450 ভাগ হচ্ছে 6টা শপ, তাহলে 75। বোঝা গেছে? এভারেজটা সবাই বুঝছেন না? আর ওয়ার গড় কত? ওয়ার গড় হচ্ছে কত? 675 675 না? 4050 কে ভাগ করলে 675। আচ্ছা, 675 থেকে এখানে আপনারা যেটা করছেন 5 গুণ, তাহলে এটা মাইনাস করলে দাঁড়াইছে 300। তাহলে এর মান পারবেন না সবাই? এর ভ্যালু বের করতে পারবেন? y বার মাইনাস bx বার। b এর ভ্যালু তো আমরা আগেই পাইছি। পারবেন সবাই? জি স্যার, পারা যাবে। কেউ বুঝেন না? এর ভ্যালুটা বুঝেন না এমন কেউ আছেন? তাহলে আমি রিপিট করব। এর ভ্যালু বুঝেন না এমন কেউ আছেন? a is equal to 300 হলো, এটা বুঝেন নাই এমন কেউ নাই না? আসলে বলবেন। তাহলে আমরা y সমান পাচ্ছি a এর ভ্যালু 300 আর b এর ভ্যালু 5 আর x তো আমাদের বলছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশন দাঁড়ালো হচ্ছে y is equal to 300 plus 5x। এটার ব্যাখ্যা কেউ বলতে পারেন আমাকে? y is equal to 300 plus 5x, এগুলো কিন্তু সব থাউজেন্ডে দেওয়া, 1000 কে 3টা শূন্য বাদ দিয়ে দেওয়া। এটার ব্যাখ্যা একজন আমাকে বলেন তো। y is equal to 300 plus 5x এটা দ্বারা কি বোঝাচ্ছে? x হচ্ছে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, y হচ্ছে সেলস রেভিনিউ। স্যার আমরা যদি আগের ডিসকাশনের সাথে এটাকে লিংক করার চেষ্টা করি, আগে ছিল আমাদের টোটাল কস্ট, আর এখানে হচ্ছে গিয়ে যে আমাদের হবে টোটাল সেল, যেটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে রাইট, সেলস এন্ড অ্যাডভার্টাইজিং। হ্যাঁ রাইট স্যার। এখন এটা আসলে আমাদের ডিপেন্ড করবে 300 কে আমাদের ফিক্সড কস্ট থাকবে এখানে, আর হচ্ছে গিয়ে যে 5 টাকা হচ্ছে গিয়ে যে আমাদের ভেরিয়েবল কস্ট, এবং এই হচ্ছে আমরা না, সেলস এবং সেলস অ্যাডভার্টাইজিং এই সেন্সে বলেন, সেলস অ্যাডভার্টাইজিং এর সেন্সে বলেন। আচ্ছা, যদি আমরা বলি তাহলে স্যার হচ্ছে গিয়ে যে সেলস হচ্ছে ওয়াই, সেলসটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিংটা তোমরা বেশি করবে। মনে করেন আমি আমার কোম্পানিতে কোনো অ্যাডই, এই কোম্পানি কোনো অ্যাডই দিল না, তখন কি সেলস জিরো হবে? কোনো অ্যাড না দিলে হচ্ছে 300 ইউনিট 300 বিক্রি হবে স্যার। 300 ইউনিট না, 300 ইউনিট না, আবার কোশ্চেনটা দেখেন, 300 ইউনিট না কিন্তু টাকা, এটা স্যার 300 টাকা হবে স্যার। 300 কি টাকা নাকি? 300 টাকা না কত বলেন? 300 টাকা না কত? 3 লাখ, 3টা শূন্য কিন্তু বাদ আছে। রাইট, আমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছি, কারণ অ্যাপ্লিকেশন না করতে পারলে পরে লাভ কি? আচ্ছা রাইট, সুন্দর করে বলছেন এটা। হ্যাঁ, কি বললেন তাহলে? যদি কোনো অ্যাড না দিই তবুও কত বিক্রি হবে? 3 লাখ। $3 লাখ বিক্রি করতে পারবো সেলস রেভিনিউ। হ্যাঁ, দেন আর যদি স্যার ওই অ্যাডভার্টাইজিং আমরা করি তাহলে এক ইউনিট বৃদ্ধি পেলে স্যার 5। আবার ইউনিট আসছে কেন? ইউনিট আসছে 1 টাকার অ্যাডভার্টাইজিং করলে স্যার ওই যে 5 টাকার সেলস বৃদ্ধি, মানে 5000 টাকা সেলস বৃদ্ধি পাবে। 1 টাকা না 1000? 1000 টাকা অ্যাডভার্টাইজিং এ খরচ করলে 5000 টাকার সেলস বৃদ্ধি পাবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, আর যদি 1 টাকা করি তাহলে 5 টাকা বৃদ্ধি পাবে। রাইট। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি ঠিক আছে। সবাই বুঝছেন এখন? এই ব্যাখ্যাটা ঠিক আছে। তাহলে আমরা যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট, মানে ওয়াই হচ্ছে কি সেলস, যদি আমরা কোনো অ্যাড নাও দিই, এক্স যদি জিরো হয়, এক্স অ্যাডভার্টাইজমেন্ট, এক্স জিরো মানে কি 5 কে 0 দিয়ে গুণ করলে কিন্তু 0 হয়ে যায়। কোনো অ্যাড না দিলে $3 লাখ বিক্রি হবে। 300 কে মানে $3 লাখ সেলস হবে। আর যদি প্রতি 1x এর জন্য 5 করে সেলস বাড়বে, 1 টাকা অ্যাড বাড়ালে 5 টাকা করে সেলস বাড়বে। তাহলে আমি যদি 1 লাখ অ্যাডভার্টাইজমেন্ট দিই, তাহলে এই ইকুয়েশন যদি ঠিক থাকে তাহলে $5 লাখ সেলস বেড়ে যাবে। ক্লিয়ার সবাই? ব্যাখ্যাটা এক্সপ্লেনেশন ক্লিয়ার কিনা? জি স্যার। এই হচ্ছে আমাদের রিগ্রেশন এবং হাইলো মেথড আমরা শিখলাম আজকে ফরকাস্টিং টেকনিক্স।
আগামী ক্লাসে আমরা এই ফরকাস্টিং এর টাইম সিরিজ এবং বাকি যদি কোনো কিছু থাকে আমরা দেখব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না আমরা শেষ করে আজকের মতো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, বিষয়গুলো আসলে খুবই প্র্যাকটিক্যাল হয়েছে, আমরা শিখছি। হোপফুলি এগুলো আমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। স্যার আপনি কি সিমার বইয়ের সবগুলো চ্যাপ্টার পড়াবেন? স্যার চলে গেছে। Done. And then the